করি সবাই শুনতে পাচ্ছ। তো আমাদের পড়া চলছিল হচ্ছে লিঙ্গুইস্টিক্স, তাই না? তো পড়াশোনা কি হয়েছে সবার? লিঙ্গুইস্টিক্সের সিনট্যাক্স নিয়ে আমরা আলোচনা করছিলাম গত ক্লাসে। তো সবাই কি দেখছো ওগুলো? বলো। স্যার রেকর্ড ক্লাস অর্ধেক পর্যন্ত দেখতে পারছি। আর দেখোনি? স্যার আর দেখতে পাই নাই, স্বাস্থ্যটা খারাপ হয়ে গেছে। কেন? এত স্বাস্থ্য খারাপ হলে চলবে? আর বাকিদের কি একই অবস্থা? আসসালামু আলাইকুম। হ্যাঁ, পড়ছি স্যার। এখন পড়াশোনা করবে না, কিন্তু রেজাল্ট পাওয়ার সময় আর মনে থাকবে না। স্যার আপনার স্টুডেন্টদের কি অবস্থা এবার? স্টুডেন্টদের অবস্থা ভালো মন্দ দুটাই হয়, যেটা হবার। কারো ভালো হয়েছে, কারো স্যার মন্দ হাইয়েস্ট হয়েছে। কত? হাইয়েস্ট হয়েছে 3.28 আপাতত এই পর্যন্ত জেনেছি। ঠিক আছে, এখন সবার জানা হয়নি, এ পর্যন্ত দেখলাম 3.28। তো এখন থার্ড ইয়ারে হ্যাঁ অধিকাংশই ডাউনগ্রেডে আসে। এর ভিতরে কেউ কেউ দেখলাম আপগ্রেডও করেছে, ডাউনগ্রেডও হয়েছে। এখন যেটা যেমন করবা তেমন হবে। ঠিক আছে, জি স্যার। ওই জন্য বলেছি যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ভালো রেজাল্ট করতে হবে, এবং থার্ড ইয়ার থেকে ওইটাকে একটু ডাউনগ্রেড হয়ে যায়, কিন্তু ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কারণ অনেকের খারাপ হয় কিন্তু, একটু যাচাই করে দেখবা যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ফার্স্ট ক্লাস থাকা সত্ত্বেও অনেকে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার আর রাখতে পারে না। আর এটা তো আগেও বলেছি, এখনো বলছি, তোমাদের যে অবস্থা তাতে রেজাল্ট কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু কম। ঠিক আছে? স্যার অনেকে দেখলাম লিঙ্গুইস্টিক্স A+ পেয়েছে। হ্যাঁ, লিঙ্গুইস্টিক্স A+ পেয়েছে, ভালো করেছে অনেকে। লিঙ্গুইস্টিক্সটা তো কঠিন কিছু না, বুঝলাম, তখন তো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মতো মার্ক, বুঝতে পেরেছো? লিখতে পারলেই মার্ক কাটার সুযোগ কম, কারণ যেখানে এক্সপ্লেনেশন থাকে, ডেসক্রিপশন থাকে, সেখানে মার্ক কম বেশি হয়। কিন্তু যেখানে তোমার রেজাল্ট হবে কেমন বলো, মানে যদি তোমার স্যার আমার কাছে মনে হয় ক্রিটিসিজমটা বেশি কঠিন। সেটা হতে পারে, ক্রিটিসিজমও আমার কাছে খুব জটিল মনে হয় তা না। ঠিক আছে, ওখানেও তো সেরকম 2-4টা কোশ্চেনই আসে, ঘুরে ফিরে ওইগুলোই আসে। ওই 2-4টা কোশ্চেন আছে, দেখবা ঘুরে ফিরে আনসার ওইগুলোই। হ্যাঁ, মূল কথা হলো পড়তে হবে, লিখতে হবে, এইটা হলো কথা। এটা পারলে ভালো, আর না স্যার আমার পারলে হবে কাছে না। একটু কঠিন লাগে নন ফিকশন। যার যার কাছে যেটা ভালো লাগে, যার যার কাছে কঠিন লাগে, ওইটা বললাম যে দেখা যাচ্ছে কেউ এইগুলোতে ভালো করেছে, ওগুলোতে খারাপ করেছে, ওগুলোতে ভালো করেছে, এগুলো খারাপ করেছে, তো সব মিশ্রণই আছে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে সবগুলোই গড়ে অনেকে ভালো করেছে, B+ পেয়েছে, এরকম আছে সবগুলোতেই। আবার কেউ সবগুলো B+, B- পেয়েছে। আবার কেউ দেখা যাচ্ছে গাদায় গেছে, এমনও আছে। ঠিক আছে, তো আমি তো এই যে চতুর্থ বর্ষের থার্ড ইয়ারে থাকা অবস্থাতে আমি ওদের উপর খুব চটে গেছিলাম। আমি তো ব্যাচটা বন্ধই করে দিতে যাচ্ছিলাম, এমনকি ওদের যে চতুর্থ বর্ষের ব্যাচটা শুরু করবো এটারই আমার ইচ্ছা ছিল না। কারণ শেষের দিকে পড়াশোনার যে গতি, মানে মনে হচ্ছে হাঁপিয়ে গেছে সবাই। হ্যাঁ, মানে সেই গরু যেমন লাঙ্গল টানতে টানতে হাঁপায় যায় না, বা হচ্ছে তোমার হচ্ছে ওই কি জানো বোঝা টানতে হাঁপায় যায়, ওইরকম সব হাঁপায় গেছে। টেস্ট টেস্ট দিলে টেস্ট নেয়, এই জন্য তোমাদের আমি টেস্ট ফেস্ট এখন নিচ্ছি না, কারণ ও নিয়ে আমার মাথা গরম হয়ে যাবে। ও হবে না, দেখা যাচ্ছে আছে 70, 80, 100 জন, ও টেস্ট দিচ্ছে মাত্র 10-12 জন। হ্যাঁ, এগুলো এখন করবা না, আর পরীক্ষার সময় মনে থাকবে না যে কি করেছিলাম। এত সহজ মনে করলে হবে বলো? এই 4টা ইয়ারের মধ্যে সবচেয়ে জটিল ইয়ার হচ্ছে থার্ড ইয়ার। ফোর্থ ইয়ারে তাও একটু মার্জিন আসসালামু আলাইকুম করে স্যার। কাটায় দেয়, কিন্তু থার্ড ইয়ারটাই তোমাকে ধরবে। অতএব এই জায়গায় যদি নিজেকে একটু নিয়ন্ত্রণ না করতে পারো, তাহলে যেটা হবার সেটা রেজাল্টের সময় তুমি বুঝতে পারবা, কিছু করার নাই। তো ঠিক আছে, আর কি বলবো, ভালো মন্দ সবসময় আছে, এখনো আছে। প্রশ্ন তোমাদের সময়ও যা ছিল এখনো তাই থাকবে, তাই হবে। ঠিক আছে, ওই তোমাদের মধ্যে দেখা যাচ্ছে সেকেন্ড ইয়ারে কেউ 3.30 উপরে পেয়েছে, আবার কেউ ফেলও করে গেছে, করেনি বলো? জি স্যার। হ্যাঁ, অতএব সবই থাকবে, এখন তুমি কেমন পড়াশোনা করছো তার উপর ডিপেন্ড করে। আচ্ছা, তো সিনট্যাক্সের কি কোনো কিছু বাদশা ছিল আলোচনা করতে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি লিঙ্গুইস্টিক্সের 12টার ভিতরে 7টা চ্যাপ্টার শেষ করেছি। আর ওইদিকে তোমাদের ধারাবাহিকভাবে অ্যাপোলজি ফর পোয়েট্রি পড়া দেওয়া ছিল। দেখো, এই প্রশ্নের উত্তরগুলো কি পড়েছো তোমরা? স্যার আমি পড়েছি।
হ্যাঁ স্যার জি স্যার। আচ্ছা, যদি সমস্যা টমস্যা থাকে একটু বলো, যেহেতু নতুন টপিক শুরু করার আগে এটাকে আমি একটু চেঞ্জ করে দিই। অ্যাপোলজি ফর পোয়েট্রি নিয়ে কারো সমস্যা আছে কোনো প্রশ্নে, কোনো কিছুতে? যদি থাকে বলো, না থাকলে আমি চেঞ্জ করে দিচ্ছি। এরপরে আছে মানে প্রিফেস টু শেক্সপিয়ার, তাই না? জি স্যার। আমি ওটা কোশ্চেন আনসার অলরেডি শেয়ার করে দিয়েছি, ওটা তোমরা পড়ে ফেলবা। এরপরে আমরা তো লিঙ্গুইস্টিকটা ঢুকবো। দেখি লিঙ্গুইস্টিক্সগুলো আমি খুব দ্রুতই দিয়ে দেওয়ার চেষ্টা করবো। এখন একটু শেষ করতে হবে, দ্রুত শেষ করতে হবে, সময় কিন্তু খুব আগে যাচ্ছে। আমরা এখন মানে শেষের আগের চক্রে ঢুকবো, একটা একটা করে টপিক প্রত্যেকটা করবো, আবার দিয়ে লাস্ট স্টেজে শেষ করবো। আশা করি আমাদের 2 মাসের মধ্যে আমরা ক্লিয়ার করে ফেলতে পারবো। তারপরে লাস্ট স্টেজে আমরা একটা করে টপিক ধীরে ধীরে পড়ে নিব। অতএব প্রত্যেকটা থেকে একটা করে টপিক বাদ দিয়ে বাকিগুলোর উপরে একদম কঠিন যেগুলো আমি দিয়ে ফেলবো কমপক্ষে। তোমাদের আশা করি ফাইনাল পরীক্ষার আগে কমপক্ষে 3 মাসের আগে তোমরা সব কিছু অন্তত একটা করে টপিক বাদ দিয়ে হলেও পেয়ে যাবা, ওইগুলোতে ক্লিয়ার করবা। এখন থেকে ক্লিয়ার না করলে আমি বললাম কি যে ওই হাঁপায় যেতে হবে, ঠিক আছে? তো একদম মানে কি বলবো, তখন আর ওই মানে কি দীর্ঘশ্বাস ফেলতে হবে, সেরকম যাতে না হয়। আচ্ছা, আমি এটা দিয়ে দিলাম তাহলে, প্রিফেস টু শেক্সপিয়ার। তাহলে আজ হচ্ছে 11 তারিখ, 11 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত দিলাম। তাহলে আজকে আমরা ড্রামাতে চলে যাব। আমরা অলরেডি 3টা ড্রামা পড়েছি, আজকে তার 4র্থতম ড্রামা পড়বো। এটা হচ্ছে নেক্সট হচ্ছে ভলপনি, তাই না? আমরা ওটা রেডি করে রেখেছি, তোমাদের কাছে নিশ্চয়ই বই আছে, সবার আছে না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে এই ড্রামাটা আমরা শুরু করব। 5 অ্যাক্ট বিশিষ্ট ড্রামা, খুবই মানে কি বলবো, মনোযোগের সহিত একটু খেয়াল করতে হবে। এটা একটা কমেডি, ঠিক আছে? তো কমেডি অফ ম্যানার্স, ঠিক আছে? তো কমেডি অফ ম্যানার্স চিনো? আমরা সেকেন্ড ইয়ারে পড়ছিলাম না হিস্ট্রিতে, কমেডি অফ হিউমার্স, কমেডি অফ ম্যানার্স পড়ছিলাম তো নাকি? জি স্যার, পড়েছি। জি স্যার। তো এরকম হচ্ছে এটা একটা কমেডি। তো এখানে মেন ক্যারেক্টার হচ্ছে ভলপনি, আর আমাদের রাইটার হচ্ছেন বেন জনসন। বেন জনসন আর স্যামুয়েল জনসন যেন মিলাই ফেলো না, ঠিক আছে? তো স্যামুয়েল জনসন মাঝে মাঝে মিলিয়ে ফেলি। এই যে প্রিফেস টু শেক্সপিয়ার, এটা লিখেছেন কে? স্যামুয়েল জনসন। ডক্টর স্যামুয়েল জনসন। আর ভলপনি লিখেছেন কে? বেন জনসন। আচ্ছা, তাহলে আমরা ড্রামাটা পড়া শুরু করি। পড়তে পড়তে আমরা নিশ্চয় জেনে যাব। তো প্রথমে হচ্ছে অ্যাক্ট 1 সিন 1। তাহলে এই গল্পের প্রোটাগনিস্ট কে বললাম জানো? নাম কি? মেইন ক্যারেক্টার ভলপনি। হ্যাঁ, এটাই হচ্ছে মেইন ক্যারেক্টার এবং তার নাম অনুসারে ড্রামাটা। তাহলে আ রুম ইন ভলপনিস হাউস, এটা হচ্ছে হিজ চেম্বার। মানে তার বাড়ির একটা রুমে, এটা হচ্ছে তার নিজস্ব একটা চেম্বার। এন্টার ভলপনি অ্যান্ড মস্কা, মস্কা এবং ভলপনি রুমে প্রবেশ করলো। তাহলে 2জন ক্যারেক্টার পেলাম, নাম হচ্ছে মস্কা এবং ভলপনি। এই 2টা ক্যারেক্টারকে ভালো করে খেয়াল রেখো, ঠিক আছে? তো তো ভলপনি এবার শুরু করতেছে, হ্যাঁ, গুড মর্নিং টু দ্য ডে। হ্যাঁ, তা দিন, শুভ দিন বলে শুরু করলো। তাহলে প্রথমে গুড মর্নিং কাকে জানাচ্ছে? দিনকে। হ্যাঁ, গুড মর্নিং টু দ্য ডে, তার মানে দিনটা তার কাছে খুবই আনন্দের, খুবই সুখের, খুবই শুভ মনে হচ্ছে। এন্ড নেক্সট মাই গোল্ড, তারপরে সে গুড মর্নিং জানাচ্ছে কাকে? তার সম্পত্তিকে, তার গোল্ডকে। হ্যাঁ স্যার, এর আগে তো একটু বেশি মনে হয় প্রলোগ নাকি, এটা কি পড়া লাগবে না নাকি? আর দা আর্গুমেন্ট এরকম কিছু একটা? ওগুলো দরকার নেই, এখান থেকে শুরু করো। হ্যাঁ, এখান থেকেই। জি স্যার, স্ট্রেট আমরা এখান থেকে শুরু করব। হ্যাঁ, তাই বলছে রুম ইন ভলপনিস হাউস। তাহলে এখানে ভলপনি কি করছে? প্রথমে দিনকে, তারপরে তার সম্পদকে, মানে গোল্ড আছে রুমে, হয়তো অসংখ্য গোল্ড রাখা আছে প্রচুর, তাকে সে গুড মর্নিং জানাচ্ছে।
এবং বলছে ওপেন দ্য শ্রাইন দ্যাট আই মে সি মাই সেন্ট। শ্রাইন মানে হচ্ছে কি বেদি না, এখানে সে প্রধানত যেখানে গোল্ড গুলো রাখা হয়েছে, সে গোল্ড হয়তো কোনো টেবিলের উপরে আছে বা কোথাও রাখা হয়েছে, সেটাকে সে শ্রাইন বলছে, বেদি বলছে। এবং সে আই মে সি মাই সেন্ট, আমি যেন আমার সেন্টকে দেখতে পাই। তো এখানে সেন্টকে বলো, সাধুকে বলো, এই গোল্ড গুলোকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? তো এই গোল্ড গুলোকে বোঝানো হচ্ছে, হ্যাঁ, মানে এগুলোকে ঢেকে রাখা আছে। এখন সেই মস্কা শেষের সাথে তাকে বলতেছে তুমি শ্রাইনটা এবার ওপেন করে দাও, আমি আমার সেন্টকে দেখি। তাহলে সে দেখো সম্পত্তিকে গডের মতো করে ট্রিট করতেছে, দেব দেবীর মতো ট্রিট করতেছে। তার মানে সে একজন কি সম্পদ লোভী মানুষ নাকি ভল্পনি? তারা জি স্যার। গ্রিডি মানুষ, হি ইজ গ্রিডি ফর ওয়েলথ। তাই সে গুড মর্নিং জানাচ্ছে তার গোল্ডকে, এবং সে গোল্ড যেখানে রাখা আছে সেটাকে সে শ্রাইন বলে সম্বোধন করছে। আর যে গোল্ড সে তাকে সে সেন্ট বলতেছে, মানে এই যেন তার রক্ষক। সেন্ট মানে কি সাধু, তাই না? যারা ধর্ম প্রচার করে, যারা ধর্মর মাধ্যম দিয়ে মানুষকে ঈশ্বরের যোগাযোগে সাহায্য করে। কিন্তু এখানে সম্পদকে সে সেন্ট বলে সম্বোধন করছে। মস্কা উইথড্রস দ্য কার্টেন অ্যান্ড ডিসকভার্স পাইল অফ গোল্ড। হ্যাঁ দেখো, হ্যাঁ, তখন মস্কা করলো কি, যে পর্দা ছিল সেই পর্দাটাকে সরিয়ে দিল, এবং এক স্তূপ করে রাখা যে গোল্ড, এছাড়া কি রয়েছে প্লেটস অ্যান্ড জুয়েলস, মানে মণি মুক্তা সে সহ দামি দামি যে প্লেট, সেইগুলো যেখানে রাখা আছে সেইটাকে সে ডিসকভার করলো, মানে কি খুলে ওপেন করে দিল। তখন ভল্পনি বলছে কি, হেইলস দ্য ওয়ার্ল্ড সোল অ্যান্ড মাইন্ড। তাহলে ওয়ার্ল্ড সোল কি বলো, এই বিশ্বের সোলটাকে বলো তো, এই বিশ্বের সোলকে, ওয়েলথ, এই সম্পদ, হ্যাঁ, এই গোল্ড প্লেট জুয়েলস, এগুলো হচ্ছে বিশ্বর সোল, কারণ এটা দ্বারাই বিশ্ব পরিচালিত হয়। তাই শুধু বিশ্বের সোল না, এটা আমারও সোল। সম্পদ হচ্ছে কি আমার সোল। হ্যাঁ, মোর গ্ল্যাড দ্যান ইজ দ্য টিমিং আর্থ টু সি দ্য লংড ফর সান, peep through the horns of celestial realm, and I to view the splendor darkening his। দেখো, হ্যাঁ, কথা চিন্তা করতে হবে, দ্য টিমিং আর্থ টু সি দ্য লং, তাহলে হচ্ছে মোর গ্ল্যাড দেন ইজ দ্য আর্থ, টিমিং আর্থ, হ্যাঁ, যে আর্থ মানুষে পূর্ণ, পশু পাখিতে পূর্ণ, সে আর্থ গ্লাড হয়ে যায়, খুশি হয়ে যায়। কখন? যখন সে সূর্যকে দেখতে পায়। দেখো, টু সি দ্য লংড ফর সান, পিপ থ্রু দ্য হর্নস অফ সেলিশিয়াল রেম। হ্যাঁ, রেম মানে কি পৃথিবী। হ্যাঁ, সেখান দিয়ে যখন সূর্য কি করে, উকি দেয়, ভোর, বিশেষ করে ভোরকে বোঝাচ্ছে। হ্যাঁ, ভোরে যখন সূর্য উকি দেয় তখন এই আর্থ যেন খুশি হয়ে যায়। কিন্তু আমি খুশি, তার থেকে বেশি খুশি। হ্যাঁ, মোর গ্ল্যাড অ্যাম আই, মানে এখানে দেখো সেন্টেন্সটা, হ্যাঁ, মোর গ্ল্যাড অ্যাম আই, আমি পৃথিবীর থেকে আরো বেশি খুশি। কি দেখে? টু ভিউ দ্য স্প্লেন্ডার ডার্কেনিং হিজ, তোমার জাঁকজমকতা দেখে। যে জাঁকজমকতা বা যে ব্রাইটনেস, সেটা সূর্যর ব্রাইটনেসকেও ডার্কেনিং করে দেয়। তাহলে কার ব্রাইটনেসের কথা বলছে এই জায়গায় বলো তো? গোল্ড বা জুয়েলস। হ্যাঁ, তাহলে এইগুলো দেখে সে আরো বেশি খুশি হয়। হ্যাঁ, পৃথিবী তো খুশি হয় যখন সূর্য ওঠে না, সূর্যের আলো দেখে সবাই খুশি হয়। কিন্তু ভল্পনি এই যে গোল্ড জুয়েলস এগুলো আছে না, এরা যেমন চকচক করে, এই চকচকে আলো দেখে এরা আরো বেশি খুশি হয়। বলছে কি, মোর গ্ল্যাড, এখান থেকে আমি শুনে নিলাম যে মোর গ্ল্যাড অ্যাম আই টু ভিউ দ্য স্প্লেন্ডার ডার্কেনিং হিজ মানে সূর্যের, তাহলে সূর্যের আলোকেও যে ডার্কেনিং করে দিতে পারে, এইরকম উজ্জ্বল আলো হচ্ছে আমার এই গোল্ড জুয়েলস এগুলোর। দ্যাট লাইং হেয়ার, যেগুলো এখানে তোমার পড়ে আছে বা রাখা আছে, হ্যাঁ, দ্যাট লাইং হেয়ার অ্যামাংস্ট মাই আদার হোর্ডস। হোর্ডস মানে কি সম্পদ, মানে সম্পদ গোছানো হয়েছে। বলতে সেই অন্যান্য সম্পদের মধ্যে এই যে গোল্ড যে এখানে আছে রাখা, তার প্লেঞ্জার যা সূর্যের আলোর থেকেও বেশি। যা বলছে দ্যাট লাইং হেয়ার অ্যামাংস্ট মাই আদার হোর্ডস, শিউজড লাইক আ ফ্লেম বাই নাইট, যেগুলোকে রাতে দেখলেও মনে হয় যেন আগুনের শিখা। হ্যাঁ, মানে এত চকচক করে, রাতের বেলাতেও চকচক করে, মনে হয় যেন কি আগুনের শিখা, মানে আগুনের ফ্লেম যেন জ্বলছে।
অর লাইক দ্য ডে স্ট্রাক আউট অফ কেওস, অথবা দিনের মতো মনে হয় যে দিনটা কেমন হয়েছে ওই যে নরকের মতো, হ্যাঁ, কেওস মানে কি বল বিশাল কেওস থেকে যখন আলো নিয়ে বেরিয়ে আসে। হোয়েন অল ডার্কনেস ফ্লিড আনটু দ্য সেন্টার। দেখো কেওস বলতে যেটাকে বোঝায়, আমরা নরকের ছবি দেখছি কখনো বলো? ওই যে তোমরা তো দেখো নি, হ্যাঁ, প্যারাডাইস লস্ট তোমরা এখনো পড়ানো হয়নি তোমাদের, তাই না? সেখানে তো এভাবে আসছে না। দেখো কেওস ইন হেল ইমেজ, এই যে দেখতে পাচ্ছ? এই যে এগুলোর চেহারা কি গোল্ডেন মতো না? একটা গোল্ডেন কালার না? এই যে দেখো আগুনের শিখা, আগুনের শিখা যেমন নরকে এরকম আগুনের শিখা দেখা যায় সেরকম, হ্যাঁ, তা সেটা বলা হয়েছে। আচ্ছা, এই যে তাই বলছি দেখো, হ্যাঁ, যে লাইক দ্য ডে স্ট্রাক আউট অফ কেওস হোয়েন অল ডার্কনেস ফ্লিড আনটু দ্য সেন্টার, যখন অন্ধকার সব চলে যায়। ও দ্য সান অফ সোল বাট ব্রাইটার দ্যান দাই ফাদার। হ্যাঁ, তুমি হচ্ছ সোল মানে কি সূর্যের, তুমি হচ্ছ সূর্যের কি সন্তান, কিন্তু তুমি তোমার বাবার থেকেও ব্রাইটার। কে সূর্যের সন্তানকে বলা হচ্ছে এখানে? সান অফ সোল কাকে বলা হচ্ছে? গোল্ডকে। এবং গোল্ড হচ্ছে তার বাবার থেকেও ব্রাইটার, মানে গোল্ডের আলো লাইটিং বা ব্রাইটনেস সূর্যের থেকেও বেশি। তাই বলছে ব্রাইটার দ্যান দাই ফাদার লেট মি কিস, হ্যাঁ, উইথ অ্যাডোরেশন, হ্যাঁ, মানে প্রশংসায় মায়ায়, হ্যাঁ, কিস করতে ইচ্ছা করছে গোল্ডগুলোকে। তারপর হচ্ছে দি অ্যান্ড এভরি রেলিক অফ স্যাক্রেড ট্রেজার, শুধু গোল্ডকে না, আরও যে সকল রেলিক আছে, হ্যাঁ, আরও যে সকল সম্পদ আমি গুছিয়েছি, ইন দিস ব্লেসেড রুম, মানে এই রুমে আমার যে সকল সম্পদ কি করা হয়েছে, এখানে জড়ো করা হয়েছে, সবগুলোকেই আমার কিস করতে ইচ্ছা করছে। ওয়েল ডিড ওয়াইজ পোয়েটস বাই দিস গ্লোরিয়াস নেম টাইটেল দ্যাট এইজ হুইচ দে উড হ্যাভ দ্য বেস্ট। আমরা এইজের নাম করি না, আমরা অ্যাজ ইউ লাইক ইট পড়তে গিয়ে একটা এইজের নাম বলেছিলাম, গোল্ডেন এইজ নাম আছে, মনে আছে? গোল্ডেন এইজ। হ্যাঁ, আমরা গোল্ডেন এজ বলি কেন? গোল্ডেন এজ সেই এজকে বলি যেটা হচ্ছে সবচেয়ে কি, যেটা হচ্ছে বেস্ট সময়। যেমন আমরা বলি ইংরেজি সাহিত্যের গোল্ডেন এজ কোনটা বলো? এলিজাবেথ। কেন আমরা গোল্ডেন এজ বলছি? কারণ ওখানে সবকিছু বেস্ট। তো এরকম তাই বলছে কবিরা আসলেই বুদ্ধিমান, আর বুদ্ধিমানের মতো করেই তোমার নাম দিয়েই, দেখো বাই দাই গ্লোরিয়াস নেম, তোমার নাম ব্যবহার করেই তারা এইজের নামকরণ করেছে, হুইচ দে উড হ্যাভ দ্য বেস্ট, কারণ তারা ওই এইজে হয়তোবা সেই জিনিসগুলো সবচেয়ে বেস্ট পেয়েছে। বলছে আসলেই তোমার নামটা খুবই ডিজার্ভ করে এইগুলো। তা হচ্ছে দাও বিং দ্য বেস্ট অফ থিংস, কারণ তুমি হচ্ছে সব কিছুর মধ্যে বেস্ট, অ্যান্ড ফার ট্রান্সেন্ডিং অল স্টাইল অফ জয়, অতএব পৃথিবীতে যত জয় আছে সব জয়কে তুমি পার করে গেছো, ট্রান্সেন্ডিং করে গেছো। সেটা চিলড্রেন হতে পারে, প্যারেন্টস হতে পারে, ফ্রেন্ডস হতে পারে, অর এনি আদার ওয়েকিং ড্রিম অন আর্থ। হ্যাঁ, অতএব পৃথিবীতে জীবিত যে কোনো প্রাণী, মানে যে কোনো মানুষ, সবাই এই স্বর্ণ পাইলে, গোল্ড পাইলে আর কোনো কিছু দরকার প্রয়োজন মনে করে না। করে বলো? সবাই গোল্ডের পূজারি নাকি? হ্যাঁ, তাই বলতেছে কি যে তোমাকে পাইলে পৃথিবীর আর কোনো আনন্দের প্রয়োজন নেই, কারণ সব ধরনের আনন্দ তোমার ভিতরে আছে। এটা হচ্ছে ফার ট্রান্সেন্ডিং অল স্টাইল অফ জয়। হ্যাঁ বলো। ছেলেরাও গোল্ডের পাগল? কেন গোল্ডের পাগল না? সম্পদের পাগল না তারা? গোল্ড হয়তো চেন পরে না, তারা খালি কি গহনা পরে। হ্যাঁ, গোল্ড এখানে শুধুমাত্র অর্নামেন্টস হিসেবে, গোল্ড বলে শুধু তুমি গহনা বোঝো না, গোল্ড বলতে ওই ম্যাটেরিয়ালটাকে বোঝো, বুঝতে পেরেছো? পৃথিবীতে কি ওই যে তোমার ইয়া থেকে স্যার এটা বিক্রি করে তো টাকাও পাওয়া যাবে, সুতরাং সম্পদ তো এটা হ্যাঁ অর্জন করাই যায়। তারপরে কি এটা অবশ্যই একটা অ্যাসপিরেশন থাকে আর কি। তা গোল্ডের প্রতি আগ্রহ কার নাই বলো? গোল্ডের দাম যে হারে দিন দিন বাড়তেছে না পৃথিবীতে, বলো? কিন্তু গোল্ডের ইউজ বেশি না রডের ইউজ বেশি বলো পৃথিবীতে?
রডের রডের ইউজ বেশি, অথচ গোল্ডের দাম বেশি। সেটা আমরা খাইও না, মাথায় দিই না, আমাদের কোনো উপকারে লাগে না। সেটা কোনো উপকারে লাগে না আমাদের বেঁচে থাকার ক্ষেত্রে। লাগে বলো তো আসলে? এখনকার যুগে পরেও না মহিলারা। হ্যাঁ, তাহলে পরেও না, এখন আর ওটাকে খ্যাত মনে হয়। মানে কেউ যদি ওরকম গোল্ডের চেন পরে বার হয়, মনে হয় যেন কোনো দরবেশ বার হচ্ছে, বুঝতে পারছো? মোটা মোটা চেন পরে আসছে, ওগুলো একদম খ্যাত মনে হয়। তাহলে সেই গোল্ডের এত দাম বাড়ে কেমন করে বলো? তো এই হচ্ছে সমস্যা। এটা কি লিমিটেড বলে কথা না, এটা দামটা হচ্ছে এই কারণেই যে এটা ক্ষয় হয় কম, বুঝতে পেরেছো? পিওর ম্যাটেরিয়ালস হিসাবে তার ক্ষয় কম, এবং এটা মুদ্রার মূল্য নির্ধারণে ব্যবহার করা হয়। আন্তর্জাতিক মুদ্রা নির্ধারণে গোল্ডকে ইউজ করা হয়, বুঝতে পেরেছো? গোল্ড থাকলে গোল্ড কখনো কম না, কারণ এটা ডলারের মূল্যটা গোল্ড দিয়ে হিসাব করা হয়, ঠিক আছে? অতএব ডলারের মূল্য ওঠানামার সাথে গোল্ডের মূল্যটা ওঠানামা করছে, বুঝতে পারছো? এছাড়া কিছু না। তো তাই বলছে, দেখো যে দাই লুকস হোয়েন দাই দে টু ভেনাস ডিস্ট অ্যাসক্রাইব, হ্যাঁ, যে তোমার চেহারার সাথে ভেনাসের চেহারাকেও মেলানো হয়, বুঝতে পেরেছো? ভেনাসের চেহারা গোল্ডেন বিউটি, হ্যাঁ। ভেনাসকে বলো, মনে আছে? সে জিউসের হেরা ভেনাস নাকি? অ্যাফ্রোডাইটি, বিউটিফুল গডেস, তার লুক মানে তোমার সৌন্দর্য অ্যাসক্রাইব করা হয় মানে কাকে? ওই ভেনাসের সাথে, যে তুমি এত সুন্দর। দে শুড হ্যাভ গিভেন হার 20,000 কিউপিডস, বুঝতে পেরেছো? দে শুড হ্যাভ গিভেন হার 20,000 কিউপিডস, মানে শুধু ভেনাসকে পাওয়ার জন্য এরকম 20,000 কিউপিডকে দিয়ে দিতে পারে, মানে তোমাকে পাওয়ার জন্য। ব্যাপারটা এরকম, মানে তোমার স্বর্ণ পাওয়ার জন্য ওইরকম গডেস মানুষ বাদ দিতে পারে, বুঝতে পেরেছ? মানুষ আসলে কিসের মূল্য বেশি দেয়, ধর্মের মূল্য নাকি সম্পদের মূল্য বেশি দেয় বলো তো? আসলে আমরা জাগতিকভাবে সম্পদের মূল্যই বেশি দিচ্ছি। কারণ কি, ওই ধর্মকেও মানুষ ওই সম্পদ গোছানোর কাজে ইউজ করে, হ্যাঁ, সম্পদ আর ক্ষমতা ব্যবহার ধর্মকে তারা ইউজ করে। তার মানে ধর্মের থেকে তারা সম্পদের মূল্যই বেশি দিচ্ছে। অতএব কোনো ক্ষেত্রে গোল্ডকেই তারা সেকেন্ড গড না, মানে সম্পদকে তারা সেকেন্ড গড না, ফার্স্ট গডই মনে করে, হ্যাঁ। তাই বলছি কি, সাস আর দাই বিউটিস অ্যান্ড আওয়ার লাভস, আর এই হচ্ছে তোমার সৌন্দর্য, যে ভেনাসকেও তুমি পার করে যাও। আর এই কারণেই আমাদের ভালোবাসা তোমার জন্য এত বেশি, হ্যাঁ। আর এই কারণেই তোমাদের প্রতি আমাদের এত ভালোবাসা, মানে তোমার প্রতি এত ভালোবাসা। ডিয়ার সেইন্ট, কাকে বলা হচ্ছে? ডিয়ার সেইন্ট, দেখো, ডিয়ার সেইন্ট রিচেস দ্য ডাম গড, এরা হচ্ছে ডাম গড, এরা হয়তো শোনে না। দ্যাট গিভস অল মেন টাংস, হ্যাঁ, দেখো স্বর্ণের নিজস্ব কোনো মানে কথা বলার ক্ষমতা নেই, কিন্তু সেই আবার সকল মানুষকে কথা বলার শক্তি দেয়, বুঝতে পেরেছ? তাহলে স্বর্ণকে কবি বলছেন কি? ডাম গড। ভল্পনি বলতেছে ডাম গড, মানে বোবা গড, কিন্তু সেই বোবা গডই আবার সকল মানুষকে টাং দেয়, মানে কি? কথা বলার শক্তি দেয়, বুঝতে পেরেছ? তা কথা বোঝা গেল কি বলতে যাচ্ছে? বলছে দ্যাট কান্স ডু নট, এমনকি যে কিছুই করতে পারে না, মানে গড মানে গোল্ড নিজে থেকে কিছু করতে পারে না। ইয়েট মেক্স মেন ডু অল থিংস, কিন্তু এই গোল্ডই আবার মানুষকে সব কিছু করার ক্ষমতা দেয়, বুঝতে পেরেছ? অতএব দ্য প্রাইস অফ সোলস, সব কিছুর মূল্যের সোল হচ্ছে এই গোল্ড। ইভেন হেল, এমনকি নরকও, উইথ দি টু বুট ইজ মেড ওর্থ হেভেন, হ্যাঁ, এমনকি হেলো তোমাকে, দেখো, উইথ দি টু বুট ইজ মেড ওর্থ হেভেন, মানে হেভেন মানে হেলের মানে মানুষের কাছে শুধু তোমাকে পাওয়ার জন্য তাকে তারা হেভেনের মতো মূল্য দেয়, বুঝতে পেরেছ? কেমন করে? যে তোমাকে পাওয়ার জন্য মানুষ হেলকেও হেভেনের মূল্য দেয়, ইজ মেড ওর্থ হেভেন, মানে কি? মানুষ নরকে যাবে তবু টাকা পয়সার লোভ থামাবে না, এরকম না ব্যাপারটা? বলো। তাই তারা স্বর্গের থেকে নরককেই বেশি মূল্য দেয় শুধু তোমাকে পাওয়ার জন্য, বুট করার জন্য, মানে কি? তোমাকে জড়ো করা, সংগ্রহ করে একদম দখল করার জন্য তারা নরককেও স্বর্গ বানিয়ে ফেলে। সুতরাং দাও আর্ট ভার্চু, অর্থাৎ তুমি সব কিছুই, তুমিই ভার্চু, তুমিই ফেম, অনার অ্যান্ড অল থিংস এলস, মানে যা কিছু পৃথিবীতে বলা যায় সবই তুমি।
হু ক্যান গেট দি, যে তোমাকে পাইতে পারে না, হি শ্যাল বি নোবেল, ভ্যালিয়েন্ট, অনেস্ট, ওয়াইজ, সব কিছু হয়ে যাবে সে। বুঝতে পারছো? সে অনেস্ট হয়ে যাবে, সে ওয়াইজ হয়ে যাবে, সে ভ্যালিয়েন্ট হয়ে যাবে, সে নোবেল হয়ে যাবে। হ্যাঁ, অতএব সম্পদ যার, সব ভারচু তার, তার ভারচু থাকুক আর না থাকুক, সম্পদ গোল্ড আছে মানেই সেই আমাদের নোবেল ব্যক্তি, সেই সাহসী ব্যক্তি, সেই সৎ ব্যক্তি, সেই ওয়াইজ ব্যক্তি। ঠিক আছে তো? অতএব এই হচ্ছে তার কাছে গডের মতো। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। শেষ পরিণতি দেখাবে আর কি। মস্কা বলতেছে এবার, হ্যাঁ, অ্যান্ড হোয়াট হি উইল স্যার, আর কি মানে হি বলতে কাকে বোঝানো হচ্ছে? হি মানে কে? এই গোল্ড। হ্যাঁ, অ্যান্ড হোয়াট হি উইল স্যার, riches are in fortune a greater good than wisdom is in nature। হ্যাঁ, অতএব সম্পদ হচ্ছে প্রকৃতিতে প্রাপ্ত জ্ঞানের থেকেও আরো বেশি ভালো আর কি, গ্রেটার গুড। মানে তোমার বুদ্ধিমুদ্ধির দরকার নেই, সম্পদ আছে মানে তুমি সেরা জ্ঞানী, তুমি সেরা সৎ, তুমি সেরা, সব কিছু সেরা। অতএব রিচেস আর ইন ফরচুন আ গ্রেটার গড দ্যান উইজডম ইজ ইন নেচার। হ্যাঁ, তাহলে নেচারে যতই আমরা বুদ্ধিমান হই না কেন, টাকা পয়সা না থাকলে আমাদেরকে মূল্য দেয় না, কিন্তু যার সম্পদ আছে সে বোকা হলেও মানুষ তাকে মূল্য দেয়। দেয় কি না বলো? তখন ভলপনি বলছে, ট্রু মাই বিলাভেড মস্কা, তুমি ঠিক বলেছো। ইয়েট আই গ্লোরি মোর ইন দ্য কানিং পার্সেস অফ মাই ওয়েলথ দ্যান ইন দ্য গ্ল্যাড পজেশন। কিন্তু এই যে আমি সম্পদ অর্জন করছি, এই সম্পদ পরিশ্রম দিয়ে অর্জন করার থেকে আমি এগুলোকে চালাকের সহিত অর্জন করতে বেশি গ্লোরি ফিল করি। দেখো, ইয়েট আই গ্লোরি মোর ইন দ্য কানিং পার্সেস অফ মাই ওয়েলথ, মানে কি আমি সম্পদ সংগ্রহ করতে ভালোবাসি কিভাবে? চালাকি করে। শুধুমাত্র ভালোভাবে পজেশন করে আমি যেন মজা পাই না। অনেকে আছে না একটু দুষ্ট প্রকৃতির লোক, অন্যকে একটু ঠকাতে ভালোবাসে, বলো, ঠকিয়েই তারা যেন মজা পায়। তা আমাদের এই ভল্পনি বলতেছে, হ্যাঁ সম্পদ ভালো, কিন্তু এই সম্পদ অর্জন করতে গিয়ে আমি স্বাভাবিক পথের থেকে কানিং পথটা নিতে আমি খুব বেশি গ্লোরি ফিল করি। ঠিক আছে তো? সিন্স আই গেন নো কমন ওয়ে, সুতরাং আমি এইগুলোকে যখন অর্জন করি কোনো কমন ওয়েতে অর্জন করি না। আই ইউজ নো ট্রেড, আমি কোনো বিজনেস করি না, কোনো প্রজেক্ট নেই আমার। আই ওন নো আর্থ উইথ প্লাউ শেয়ার্স, মানে কি মানে লাঙ্গল দিয়ে চাষ করে আমি কোনো মাটিকে ওন করি না, মানে কি কোনো কৃষিকাজ করি না। ফ্যাট নো বিস্ট, আমি কোনো পশুপালন করি না। টু ফিড দ্য শ্যাম্বলস, হ্যাঁ, হ্যাভ নো মিলস ফর আয়রন, এমনকি ওই যে আয়রন, অয়েল, কর্ন, এইগুলোকে আকরিক থেকে উপাদান মানে ফ্যাক্টরিতে মিল দিয়ে জিনিস তৈরি করার জন্য সেগুলোও আমার নেই। অথবা টু গ্রিন দেম ইনটু পাউডার, ঠিক আছে তো, এই আয়রন টায়রন এগুলো সংগ্রহ করে সেগুলোকে পাউডার করে সেগুলোকে আবার বিভিন্ন উপাদানে রূপান্তর করে যে টাকা পয়সা ইনকাম করতে, মানে আমার কোনো ফ্যাক্টরি নেই, আমার কোনো ফার্ম নেই, আমার কোনো কৃষিকাজ নেই, আমার কোনো বিজনেস নেই, কিছু নেই, তারপরও আমি এগুলোকে অর্জন করি কিভাবে? দেখো, আই টার্ন নো মানিস ইন দ্য পাবলিক ব্যাংক, এমনকি আমি কোনো পাবলিক ব্যাংকে টাকাও সঞ্চয় করি না। নর ইউজার প্রাইভেট, না আমি কোনো ব্যক্তিকে কি করছি, ইউজার করা মানে কি, হ্যালো, জোর করে সম্পদ দখল করে নেওয়া। হ্যাঁ, জোর করে, যেমন যে ডিউক করেছিল না, ডিউক ফেডরিক, ডিউক সিনিয়রকে করেছিল না, মানে জোর করে, যেমন ম্যাকবেথ করলো, তাই না? ম্যাকবেথ কি করলো বলো? ডানকানকে হত্যা করে রাজ্য কেড়ে নিল। এরকম আমি কিছুই করি না, তাহলে সম্পদ পাই কেমন করে বলো? তাই বলছে, নো স্যার নর ডেভর সফট প্রডিগ্যালস। হ্যাঁ, আপনি তো এগুলো করেনই না, তার সাথে আবার আপনি প্রডিগ্যালস একটা গল্প বলেছিলাম, মনে আছে? দুই ছেলের, তোমাদের পড়েছিলাম নাকি এখানেই। প্রডিগ্যাল বলতে কাদের? প্রডিগ্যাল সান বলতে একটা বিষয়কে বোঝায় যে হচ্ছে কি করেছিল, তার বাবার সব সম্পত্তি সে নষ্ট করে ফেলেছিল। ঠিক আছে তো? যখন সে একটু দুষ্ট প্রকৃতির ছেলে ছিল, সে বন্ধু বান্ধবদের সাথে নাচ গান মজা মদ মাদক খাইতে ভালোবাসত। তো একদিন সে তার বাবাকে বলল, বাবা আমার যা সম্পত্তি আমাকে দিয়ে দাও, ঠিক আছে তো, আমি আমার মতো করে ব্যয় করব। তো বাবা প্রথমে দিতে না চাইলেও পরে দেয়। পরবর্তীতে ওই ছেলে কি করেছিল, অমিত ব্যয়িতার মতো সব সম্পদ নষ্ট করে ফেলেছিল। ঠিক আছে তো? এখানে সেটা বলা হচ্ছে
যে নর ডেভোর সফট প্রডিগালস, ইউ শ্যাল হ্যাভ সাম উইল swallow a melting air as glibly as your Dutch will pills of butter and never pars for it. তা দেখো এখানে সে বলতেছে কি যে ইউ শ্যাল হ্যাভ সাম উইল swallow a melting hair as glibly as your Dutch will pills of butter. হ্যাঁ, মানে এখানে দেখানো হচ্ছে যে তার যে এত সম্পত্তি দিয়ে কি করবে? তার যদি কোনো সন্তান সন্ততি না থাকে, বলো, তার যদি কোনো ছেলে মেয়ে না থাকে, এই যে সম্পদগুলোকে উত্তরাধিকারী সূত্রে কাকে দিবে বলো? কাউকে কি দিবে? কাউকে তো দিতে হবে নাকি? হ্যাঁ, কেউ না কেউ তো এগুলো ভোগ করবে নাকি, বলো? তাই বলতেছে তুমি আসলে কি করো জানো, সে আসলে কি, তার কিন্তু কোনো ওয়াইফ নেই, কিছু নেই, হ্যাঁ, সন্তান নেই, কিন্তু সে একটা কাজ করে, হ্যাঁ, তার এই সম্পদগুলোকে প্রচার করে, হ্যাঁ, যে আমার এত সম্পদ আছে, যে আমাকে আমার পছন্দের জিনিসগুলো দিতে পারবে, আমি মারা গেলে পারে এই সম্পদগুলো তার হয়ে যাবে। এই হলো তার একটা ফাঁদ, বুঝতে পেরেছ? যেহেতু তার কোনো উত্তরাধিকার নেই, তার কোনো আত্মীয় স্বজন নেই, তাই কি হয়েছে, তার যে অনেক সম্পদ আছে সেই সম্পদগুলোকে যে ব্যক্তি তাকে তার বেশি পছন্দের জিনিস দিতে পারবে তাকে সে দিয়ে যাবে মরার পর। এই একটা ফাঁদ সে পেতে রাখছে, বুঝতে পেরেছ? এই জন্য বলছে কি ইউ শ্যাল হ্যাভ সাম উইল, তাই তো? দেখো তাহলে ইউ শ্যাল হ্যাভ সাম বলছে তুমি কি পাবে, তোমার এই সম্পদগুলো যেহেতু তুমি ডিভোর করছো না, তাই বলছে নর ডিভোর সফট প্রডিগাস, তুমি যদি সম্পদগুলোকে ব্যবহার করছো না, ইউ শ্যাল হ্যাভ সাম উইল সোয়ালো আ মেল্টিং এয়ার, তাহলে তোমার মানে আপনি কাউকে না কাউকে পাবেন যারা আপনার মেল্টিং এয়ার হিসাবে, এয়ার মানে বুঝো তো, উত্তরাধিকারী হিসাবে কাজ করবে, এবং সেগুলো সে সোয়ালো করবে। দেখো, হ্যাঁ, সাম উইল সোয়ালো আ মেল্টিং হেয়ার অ্যাজ গ্লিবলি অ্যাজ ইয়োর ডাচ উইল পিলস অফ বাটার। হ্যাঁ, আমরা যেমন বাটার খাই না, ফ্রুট করে যেমন আমাদের গলা দিয়ে নেমে যায়, তেমনি যদি আপনি এখন এটাকে বলেন, ঠিক আছে তো, তাহলে সবাই এটাকে খুব দ্রুত গ্রহণ করে নেবে। অ্যান্ড নেভার পার্স ফর ইট, ঠিক আছে তো? তাই বলছে দেখো, টিয়ার ফোর্থ দ্য ফাদার্স অফ পোর ফ্যামিলিজ আউট অফ দেয়ার বেডস অ্যান্ড কফিন দেম অ্যালাইভ ইন সাম কাইন্ড ক্লাসপিং প্রিজন হোয়ার দেয়ার বোনস মে বি ফোর্থ কামিং হোয়েন দ্য ফ্লেশ ইজ রোটেন বাট ইউর সুইট নেচার ডাথ অ্যাভোর দিস কোর্সেস। মানে মূল কথা হলো যে তুমি নিশ্চয়ই এই সম্পদ অর্জন করতে গিয়ে টিয়ার ফর দ্য ফাদার্স অফ পোর আউট অফ দেয়ার বেডস, হ্যাঁ, মানে নাইদার নেওয়ার, হ্যাঁ, নর, মানে তুমি কখনোই এমন না যে টিয়ার ফর দ্য ফাদার্স অফ পোর ফ্যামিলি আউট অফ দেয়ার বেড, যে তুমি এই সম্পদ অর্জন করতে গিয়ে তুমি যে গরিব পরিবারের যে ফাদাররা আছে তাদেরকে তুমি হত্যা করেছো, তেমনও না। মানে সম্পদ অর্জন করতে গিয়ে মানুষ বিভিন্ন পথ গ্রহণ করে, তাই না? বা কফিন দেম অ্যালাইভ ইন সাম কাইন্ড ক্লাসপিং প্রিজন, অথবা সম্পদ অর্জন করতে গিয়ে জোর করে কোনো মানুষকে তুমি তো বন্দি করনি। হোয়ার দেয়ার বোনস মে বি ফোর্থ কামিং। হ্যাঁ, অনেকে আছে না, যেমন রাজ্য ক্ষমতা বা সম্পদ অর্জন করার জন্য কি করে, ধনী মানুষকে খুন করে, দিয়ে সম্পদ দখল করে নেয়, অথবা জোর করে কাউকে মিথ্যা প্রচারণা দিয়ে জেলখানায় বন্দি করে দেয়, এরকম করে না, বলো? তাই বলতেছে যে অন্তত ভল্পনি এই সম্পদ অর্জন করতে গিয়ে এই কাজগুলো সে কখনো করেনি। মানে না আছে তার কোনো বিজনেস, এরকম কোনো না আছে কোনো মানে কি বলবো, খারাপ কোনো উপায় যার মাধ্যমে সে সম্পদ অর্জন করেছে, ঠিক আছে তো? বাট ইউর সুইট নেচার ডাথ অ্যাভোর দিস কোর্সেস, কারণ এই পদ্ধতিগুলো তুমি কখনোই নাওনি, যে কোনো মানুষকে খুন করতে হবে, গরিব মানুষের, হ্যাঁ, সম্পদ দখল করে নিতে হবে, এই কাজগুলো অন্তত তুমি কখনোই করনি। কারণ কি, ইউ লোভ দ্য উইডোজ অর দ্য অরফানস টিয়ার্স, কারণ তুমি ওই উইডো মানে কি বলো, উইডো মানে হচ্ছে কি বিধবা, না? কারণ তুমি বিধবা এবং এতিমদের চোখের জলকে ঘৃণা করো। মানে কি, মানে ভল্পনি কোনো পুরুষকে খুন করে অন্য স্ত্রীকে বিধবা বানাইয়ে টাকা অর্জন করেনি, বা কোনো মানে গরিব পিতামাতার মানে গরিব সন্তানদের পিতামাতাকে খুন করে সে তাদেরকে অরফান বানিয়ে
এই সম্পদগুলোকে অর্জন করেনি। তাই বলছে ইউ লোথ দ্য উইডোজ অর দ্য অরফানস টিয়ার্স শুড ওয়াশ ইউর পেভমেন্ট অর দেয়ার পিটিয়াস ক্রাইস রিং ইন ইউর রুফ, অথবা তাদের করুণ আর্তনাদ তোমার এই ছাদে কখনো শোনা যায় না। মানে কখনোই সে কাউকে এইভাবে ঠকায়নি বা হত্যা খুন করেনি। অ্যান্ড বিট দ্য এয়ার ফর ভেঞ্জেন্স, এমন কেউ নেই যারা প্রতিশোধের জন্য তারা তোমার কাছে তোমার বিরুদ্ধে এসে আর্তনাদ করবে। অতএব তুমি কখনোই এরকম করে এই সম্পদ অর্জন করনি। এটা হচ্ছে কি ভলপনি তাকে সাপোর্ট করছে, তাই তো? ভলপনি হচ্ছে তার অ্যাসিস্ট্যান্ট, মনে থাকবে? ভলপনি হচ্ছে কি তার অ্যাসিস্ট্যান্ট। স্যার মক্কা হবে। ও সরি মস্কা, হ্যাঁ কি হয়েছে? আচ্ছা, মস্কা তার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, তাই তো? হ্যাঁ। এবার ভলপনি বলছে কি, রাইট মস্কা, তুমি ঠিক বলেছো, আই ডু লোথ ইট, আমি আসলে এগুলোকে ঘৃণা করি, আমি কারো ক্ষতি করে এই সম্পদ অর্জন করতে চাই না। মস্কা খুব পাম দিচ্ছে। হ্যাঁ, এছাড়া আর কি মস্কা বলছে আরো কি, অ্যান্ড বিসাইড স্যার, এর পাশাপাশি ইউ আর নট লাইক আ থ্রেশার that stand with a huge flail watching a heap of corn, and hungry dares not taste the smallest grain, but feeds on mallows and such bitter herbs, nor like the merchant। তাহলে প্রথমে বলছে কি, তুমি ইউ আর নট লাইক দ্য থ্রেশার মানে কি, যারা হচ্ছে কি ফসল কেটে এনে কি করে বলো, ফসল কেটে এনে ওগুলোকে মাড়াই করে, এবং সেই ফসলগুলোকে সে কি করে দেখে মজা পায়, ওয়াচিং আ হিপ অফ কর্ন, হ্যাঁ, যে প্রচুর ফসল কি করা হয়েছে, শস্য তার জমা করা হয়েছে, কিন্তু হাংরি আছে। অ্যান্ড ডেয়ার নট টেস্ট দ্য স্মলেস্ট গ্রেইন, হ্যাঁ, তুমি এমন না যে তুমি ফসল ফলাও কিন্তু সেই ফসলের একটুও তুমি যে টেস্ট করতে পারো না, আসলে তেমনটা না। হ্যাঁ, বাট ফিডস অন ম্যালোজ, হ্যাঁ, মানে তুমি জাস্ট এগুলোকে নষ্ট করে ফেলছেন। সাস বিটার হার্বস, মানে অনেকে আছে না এরকম, মানে কৃপণ টাইপের, বলো, যে তারা শুধু সম্পদ গোছানোর জন্য কি করে, খাওয়া দাওয়া করে না, যত মানে কি অখ্যাত জিনিসগুলো খায়, কম দামি জিনিস খেয়ে তারা কি করে, অনেক সম্পদ গুছিয়ে রাখে। ঠিক ওই রকম থ্রেশার তুমি না, যে তার অনেক সম্পদ আছে, মানে অনেক শস্য হয়েছে, কিন্তু শস্য না খেয়ে সে হয় হাংরি থাকতেছে, আর না হয় হচ্ছে ওই বিটার হার্বস, মানে কি ওই সব গাছরা খেয়ে বাঁচতেছে, যেগুলো কোনো দাম নেই। এরকম কৃপণ হয়ে অনেকে কি করে, অনেক সম্পদ গড়ে। তুমি তাদের মতো না। কি কথা বুঝতে পেরেছ কি বলতে চাচ্ছে? তাহলে সে কিভাবে সম্পদ গঠন করলো? তাহলে বলছে নর লাইক দ্য মার্চেন্ট, না তুমি ওরকম মার্চেন্টদের মতো, হু হ্যাথ ফিল্ড হিজ ভল্ট উইথ, দেখো বলছে কি, রোমাগনিয়া, হ্যাঁ, অর রিচ কানাডিয়ান ওয়াইন্স, অর ইয়ে ড্রিঙ্কস দ্য লিজ অফ লম্বার্ড ভিনেগার, হ্যাঁ, যে তুমি ওই মার্চেন্টদের মতো না যাদের ভল্টে প্রচুর সম্পদ, হ্যাঁ, সংগৃহীত আছে, অথবা রিচ কানাডিয়ান ওয়াইন্স তার সংগ্রহে আছে, কিন্তু সে ওইগুলোকে ড্রিঙ্ক করে কি, ওই লম্বার্ডস ভিনেগার, যাতে তার সম্পদ না, তাই বলছে কি, তার বাড়িতে সম্পদ আছে, তার বাড়িতে খাওয়ার মতো মানে কি ভালো জিনিস আছে, কিন্তু সেগুলোকে না খেয়ে সে সব ওই কম দামি জিনিস খেয়ে সম্পদ গোছায়। এরকম ভাবে তুমি সম্পদ তোমার গোছাওনি, তুমি তাদের মতো কৃপণ না। ইউ নো দ্য ইউজ অফ রিচেস, বরং তুমি জানো যে সম্পদের ব্যবহার কি জিনিস। অ্যান্ড ডেয়ার গিভ নাও ফ্রম দ্যাট ব্রাইট হিপ টু মি ইউর প্রোর অবজারভার, এবং তুমি কি করো, কৃপণ না হয়ে বরং তোমার এই যে সম্পদের হিপ আছে না, ওখান থেকে তুমি মাঝে মাঝে আমাকে দাও। এই আমি হচ্ছি তোমার পোর অবজারভার, কারণ এই সম্পদগুলো আমি দেখে রাখি, তাই তুমি আমাকে এগুলোকে দাও, অথবা তোমার ডোয়ার্ফকে দাও, অথবা তোমার দেখো হার্মাফ্রোডাইটকে দাও, অথবা তোমার ইউনাককে দাও। এরা হচ্ছে কি তার সহযোগী। ইউনাক মানে বুঝো তো? হ্যাঁ, ভলপনির সাথে আরো অনেকেই থাকে, কেউ হচ্ছে ডোয়ার্ফ মানে বুঝি আমরা, বলো বামন, তাই তো? হ্যাঁ, তারপর ইউনাক বুঝো? ইউনাক মানে হচ্ছে যারা হচ্ছে তাদের ছেলে না মেয়ে বোঝা যায় না, বুঝতে পেরেছো? হ্যাঁ, দেখো এই যে কাস্টার্ড, মানে ইউনাক বলছে ছেলে না মেয়ে বোঝা না, ওটা হচ্ছে যাদেরকে ইয়া করা হয়, হচ্ছে কি জানা বলে, খোঁজাকরণ, বুঝো খোঁজাকরণ? মানে
a man who has been castrated, আমি কাস্ট্রেট বলতেছি, castrated, especially in the past, one employed to guard the women's living areas as in Asian court. হ্যাঁ, এই যে এশিয়ান কোর্টে নারীদেরকে পাহারা দেওয়ার জন্য, পাহারা দিয়ে রাখার জন্য কিছু পুরুষকে রাখা হতো গার্ড হিসাবে, কিন্তু সেই পুরুষদের পুরুষত্বটাকে নষ্ট করে দেওয়া হতো। এটাকে ইউনাক বলে, যাদের পুরুষত্ব নষ্ট করা হয়েছে। ঠিক আছে তো? হ্যাঁ। তারপরে দেখো, আ কাস্টার্ড ম্যান হু হিস্ট্রিক্যালি সার্ভড ইন রোলস উইদিন রয়্যাল কোর্টস অ্যাক্রস দ্য মিডল ইস্ট। হ্যাঁ, এটা হচ্ছে ইউনাক। ঠিক আছে তো? তাহলে এখানে পারপাসটা কি ছিল? এই দেখো, বাংলা হচ্ছে নপুংসক। হ্যাঁ, নপুংসক। দেখো, আপ টু প্রোটেক্ট রয়্যাল or aristocratic women's quarters and to serve the women of the court. তো এরকম ইউনাক তার আছে তাকে হেল্প করার জন্য। এমনকি হার্মাফ্রোডাইট কি দেখো, দেখো এ হচ্ছে কি, ওই যে মানে মেল এবং ফিমেল উভয়ের বৈশিষ্ট্য থাকবে যার। ঠিক আছে তো? যাকে আমরা কি কি বলি বাংলা কথায় বলো তো? মিনিং ইন বাংলা দেখো, উভয়লিঙ্গ বলি হিজড়া, তাই তো? ওই যে অবশ্যই এখানে ইউনাক এবং হার্মাফ্রোডাইট দুটাকে একই সিনোনিম দেখা হচ্ছে, কিন্তু দুটো আলাদা জিনিস। নপুংসক হচ্ছে কাস্টার্ড অথবা যার পুরুষত্ব নেই, আর হার্মাফ্রোডাইট মানে হচ্ছে যার নারী বা পুরুষের উভয়কে আলাদা করে নির্ধারিত করা যায় না। ঠিক আছে, এইরকম ব্যাপারটা। তো এরা হচ্ছে ভলপনির সাথে থাকে। তাই বলতেছে যে তুমি যে এত কৃপণ তা না, তুমি কিন্তু এত কৃপণ না। তুমি মাঝে মাঝে তোমার এই সম্পদের যে স্তূপ, ব্রাইট হিপ, সেখান থেকে কি করো, আমাকে দেওয়ার মতো সাহস করতে। ডেয়ার গিভ টু মি or your poor observer or to a dwarf or your hermaphrodite or eunuch or other household trifle your pleasures allows maintenance. হ্যাঁ, মানে তোমার মোটামুটি এই বাড়িঘর ঠিক রাখতে যারা কাজ করে তাদেরকে তুমি খুশি হলেই তোমার এই সম্পদ থেকে কিছু কিছু দাও, তুমি এত কৃপণ না। ঠিক আছে তো? এইবার মানে এই কথাটা বলার মানে কি জানো তো? মানে একটু কি করা, তোষামদি করা, যাতে মস্কাকে কি করে ভলপনি একটু ওখান থেকে কিছু দেয় না, এরকম আছে না? তোষামদি করা হয়, তোষামদি করলে কিছু পাওয়ার সুযোগ থাকে। যেহেতু ভলপনি খুব প্রশংসা করছে যে তুমি এত কৃপণ না, তখন ভলপনি করলো কি দেখো, হোল্ড দি মস্কা, বলছে নাও, এই নাও, গিভ সিম মানি, হ্যাঁ, কিছু টাকা দিয়ে বলছে নাও মস্কা, টেক অফ মাই হ্যান্ড, আমার হাত থেকে নাও। কারণ কি, দাও স্ট্রাইকস অন ট্রুথ ইন অল, কারণ তুমি অনেক সত্য কথা বলেছো। অ্যান্ড দে আর ইনভায়াস টার্ম দি প্যারাসাইটস। হ্যাঁ, কিন্তু তোমার যারা ইনভায়াস, তোমাকে যারা ঈর্ষা করে, তারা তোমাকে আসলে প্যারাসাইট বলে। প্যারাসাইট মানে বুঝো তো? প্যারাসাইট মানে বুঝো? পরজীবী। বলো। পরজীবী না স্যার? হ্যাঁ, পরজীবী, ইয়েস। প্যারাসাইট মানে হচ্ছে পরজীবী। মানে ভলপনির এই মস্কার কাজ হলো কি, এই ভলপনিকে তোষামোদ করে তার কাছ থেকে অল্প অল্প করে সম্পদ সংগ্রহ করা। এই জন্য লোকেরা ঈর্ষা করে তাকে, মানে ভলপনির মতে লোকেরা নাকি মস্কাকে পরজীবী বলে ডাকে। তাই বলছে দে আর এনভায়াস টার্ম দি প্যারাসাইট, যারা তোমাকে প্যারাসাইট বলে তারা আসলে তোমাকে ঈর্ষা করে বলে, কিন্তু তুমি আসলে খুব বুদ্ধিমান। তুমি সেই বেশ সত্য সত্য খুব খাঁটি খাঁটি কথা বলতে পারো। হ্যাঁ, এই বলে এক্সিট মস্কা। মস্কা তো মানে জিন জাতীয় কিছু, বলো। প্যারাসাইটটা কি জিন জাতীয় কিছু? কোনটা? না, অন্যের উপর নির্ভরশীল। প্যারাসাইট মানে কি, পরজীবী। পরজীবী মানে বুঝো তো, যে অন্যের উপর নির্ভর করে জীবন যাপন করে। প্যারাসাইট, হ্যাঁ, যেমন হচ্ছে পরগাছা আছে না, পরগাছা দেখছো কখনো? দেখবা এক ধরনের হলুদ, হ্যাঁ, আছে যাদের কোনো আমাদেরকে একা সমস্যা হচ্ছে, কিছু বুঝতে পারতেছি না। এই যেগুলো হচ্ছে পরজীবী। ঠিক আছে, যেমন কেঁচো এক ধরনের পরজীবী। ঠিক
ঠিক আছে তো? বা আমাদের যে ইয়া থাকে কি বলে, উকুন থাকে এক ধরনের পরজীবী, তাই না? তারপরে কি থাকে, কৃমি হচ্ছে পরজীবী, যেগুলো আমাদের মধ্য থেকেই আমরা যা খাবার খাই আমাদের জিনিস নিয়েই তারা বেঁচে থাকে, ঠিক আছে? আর যদি আমরা পরগাছা দেখি, দেখো এক ধরনের এই যে এই লতানোগুলো, হ্যাঁ, এই লতাগুলোকে বলা হয় পরগাছা, হ্যাঁ, এই যে এইগুলো, স্বর্ণলতা। হ্যাঁ, ঠিক আছে তো? যেগুলো কি করে, তার নিজস্ব কোনো সিঁড়ি মাটিতে নাই, এই শিকড় টিকড়, হ্যাঁ, সে পুরো ওই গাছের উপরে থেকে গাছেরই রস টেনে সে বড় হয়। এছাড়া দেখবা বট গাছে হচ্ছে খেজুর গাছ উঠেছে, নারকেল গাছ তৈরি হয়েছে, হ্যাঁ, বা বট গাছ গিয়ে তোমার হচ্ছে অন্য গাছের উপর গিয়ে উঠছে, নারকেল গাছের নিচ দিয়ে বট গাছ উঠে গেছে, এইটা দেখো এই গাছের উপর আরেকটা গাছ হয়েছে, এগুলোকে পরগাছা বলা হয়। তাহলে এই মস্কাকেও লোকে নাকি পরগাছা বলে, কারণ মূল গাছকে, তাহলে এই পরগাছার মূল গাছটাকে, তাই তো? আর সেখান থেকে সে সম্পদ টেনে নেয়। এখন মস্কা যখন চলে গেল, তখন ভল্পনি বলছে কি, হোয়াট শুড আই ডু না, মানে এখন আমি কি করব? বাট ককার আপ মাই জেনিয়াস অ্যান্ড লিভ ফ্রি টু অল ডিলাইটস মাই ফরচুন কলস মি টু। অতএব এখন আমি আমার ককার আপ মাই জিনিয়াস, জিনিয়াস মানে কি, আমার এই যে বুদ্ধি, সেগুলোকে এখন কাজে লাগিয়ে লিভ ফ্রি টু অল ডিলাইটস মাই ফরচুন কলস মি টু। অতএব আমার ভাগ্য যে সকল ডিলাইট আমার কাছে নিয়ে এসেছে সেইগুলো ব্যবহার করে আমি এখন কি ফ্রিলি বসবাস করব। মানে এই যে এত সম্পদ আমি পেয়েছি, এই সম্পদগুলো কি আমি কি এখন ব্যবহার করব? কারণ কি, আমার আই হ্যাভ নো ওয়াইফ, নো প্যারেন্ট, চাইল্ড, অ্যালাই, ফ্রেন্ড টু গিভ মাই সাবস্টেন্স টু। এই যে আমার এত সম্পদ, এগুলো তো দেওয়ার মতো আমার কেউ নাই। বাট হুম আই মেক মাস্ট বি মাই ইয়ার, হ্যাঁ। অতএব আমি আমার সম্পদের উত্তরাধিকারী কাকে বানাবো? অ্যান্ড দিস মেক্স মেন অবজার্ভ মি। তাই বলছে যে আমি যদি কাউকে না কাউকে আমি আমার এই সম্পদের কি বানাই, উত্তরাধিকারী বানাই, তাহলে নিশ্চয়ই মানুষেরা আমাকে কি করবে, দেখভাল করবে, হ্যাঁ। এবং দিস ড্রস নিউ ক্লায়েন্টস ডেইলি, এবং প্রতিদিন নতুন নতুন করে ক্লায়েন্ট আমার কাছে আসবে। কোথায় আসবে? টু মাই হাউস, আমার বাড়িতে আসবে। সেটা উইমেন হোক, মেন হোক, অফ এভরি সেক্স অর এজ, প্রত্যেক বয়সের প্রত্যেক শ্রেণীর মানুষ আমার বাড়িতে আসবে। এবং কি আনবে? দ্যাট ব্রিং মি প্রেজেন্টস, সেন্ড মি প্লেট, কয়েন, জুয়েলস, উইথ হোপ দ্যাট হোয়েন আই ডাই, হুইচ দে এক্সপেক্ট ইচ গ্রিডি মিনিট, ইট শ্যাল দেন রিটার্ন টেনফোল্ড আপন দেম। দেখো কি ফাঁদ, হ্যাঁ। সে বলতেছে কি, যে যেহেতু আমার কোনো স্ত্রী নাই, পিতামাতা নাই, সন্তান নাই, বন্ধু নাই, ভাই বোন নাই, তাহলে আমি এগুলো কাকে দিব? বরং আমি এমন কাউকে আমার এয়ার বানাবো, এই কথা আমি প্রচার করে দিব, যাতে মানুষেরা আমাকে দেখভাল করে। এবং তারা যখন আমার কাছে আসবে আমার বাসায়, তখন তারা যেন তাদের সাথে কিনে আসবে, বলো, এই লোভে তারা আমার জন্য প্লেট, কয়েন, জুয়েল ইত্যাদি ইত্যাদি পাঠাবে। এবং তারা মনে করবে যে আমি যখন মারা যাব, তখন হয়তোবা তারা বিনিময়ে কত গুণ পাবে, বলো? যেহেতু আমার সব সম্পদগুলো পাবে, তাই তারা এর 10 গুণ, তারা আমাকে যা দিবে তার 10 গুণ তারা পাবে। বুঝতে পেরেছো? এরকম একটা সিচুয়েশন সে প্রচার করে দিয়েছে। তাহলে এইটা যদি হয়, তাহলে কেমন হবে বলো? যে আমার যা সম্পদ আছে, আমাকে যে দেখভাল করবে, আমাকে যে সবচেয়ে বেশি খুশি করবে, আমি তাকে দিয়ে দিব উত্তরাধিকার সূত্রে। তখন কি করে বলো? এরকম যদি কোনো বাবা করে, তবে সন্তানরা কি সবাই দেখতে চায় না বাবাকে, বলো, বাবা মা মাকে, বলো, সম্পদের লোভে। তো কি সবাই আছো তো নাকি? শুনতে পাচ্ছ আমাকে? তখন স্যার মারামারি করবে স্যার। হ্যাঁ, মারামারি করবে। এবার বলছে হোয়াইল সাম কাভেটাস অ্যাবভ দ্য রেস্ট, এবং যারা সবচেয়ে বেশি লোভী, তারা কি করতে যাবে? সিক টু এনগ্রস মি হোল, তারা তো পুরো আমার সাথে জড়িয়ে যাবে, আমাকে পুরো এনগ্রস করে নিবে। অ্যান্ড কাউন্টার ওয়ার্ক দ্য ওয়ান আন টু দ্য আদার, এবং সবাই মিলে প্রতিযোগিতা শুরু করে দিবে। হ্যাঁ, কাউন্টার মানে কি? কাউন্টার ওয়ার্ক মানে একজন যদি আমাকে 10 টাকা দেয়, ও আবার দেবে 100 টাকা। কেউ 100 টাকা দিলে আরেকজন দেবে 1000 টাকা। কেউ 1000 টাকা দিলে সে তো আমাকে দেবে 10,000 টাকা। এরকম করে তারা করবে কি? প্রতিযোগিতা লাগাবে। অ্যান্ড কন্টেন্ট ইন গিফটস, এবং তারা আমাকে গিফট দিয়ে সন্তুষ্ট করতে চাইবে। অ্যাজ দে উড সিম ইন লাভ, যেমন মানুষ ভালোবেসে সন্তুষ্ট করতে চায় না, তেমনিভাবে তারা আমাকে এই বিভিন্ন গিফট দিয়ে সন্তুষ্ট করতে চাইবে।
অ্যান্ড অল হুইচ আই সাফার প্লেয়িং উইথ দেয়ার হোপস অ্যান্ড অ্যাম কন্টেন্ট টু কয়েন দেম ইনটু প্রফিট। ঠিক আছে, এবং অল হুইচ আই সাফার প্লেয়িং উইথ দেয়ার হোপস, মানে আমি একটা অসুস্থতার ভান করব, বুঝতে পেরেছো? যে আমি হব কি, আমি অসুস্থতার ভান করবো, হ্যাঁ, হুইচ আই সাফার প্লেয়িং উইথ দেয়ার হোপস, এবং তাদের হোপ নিয়ে আমি খেলা করব। অ্যান্ড অ্যাম কন্টেন্ট টু কয়েন দেম ইনটু প্রফিট, এবং তাদেরকে কন্টেন্ট করার চেষ্টা করব, হ্যাঁ, যে দেখো, হ্যাঁ, অ্যাম কন্টেন্ট টু কয়েন দেম ইনটু প্রফিট, মানে কি, তাদেরকে কয়েন করব আমি, মানে কি, তাদের এই হোপগুলোকে, তাদের এই গ্রিডিনেসগুলোকে আমি আমার প্রফিটে রূপান্তর করব। টু লুক আপ অন দেয়ার কাইন্ডনেস অ্যান্ড টেক মোর, হ্যাঁ, যে এমন ভান করবো যেন তাদের গিফটগুলো আমি খুব যত্নের সহিত গ্রহণ করেছি। অ্যান্ড টেক মোর অ্যান্ড লুক অন দ্যাট, স্টিল বিয়ারিং দেম ইন হ্যান্ড, লেটিং দ্য চেরি নক এগেইনস্ট দেয়ার লিপস অ্যান্ড ড্র ইট বাই দেয়ার মাউথস অ্যান্ড ব্যাক এগেইন, হ্যাঁ, মানে কী করবো আমি, অ্যান্ড টেক মোর অ্যান্ড লুক অন দ্যাট, স্টিল বিয়ারিং দেম ইন হ্যান্ড, হ্যাঁ, তারা কে কী আনবে, হাতে করে আরও বেশি বেশি জিনিস নিয়ে আসবে। লেটিং দ্য চেরি নক এগেইনস্ট দেয়ার লিপস, চেরি নক, হ্যাঁ, মানে কি, তাদের যে কথা বলার আগেই, হ্যাঁ, তারা মানে কি, কথার থেকে তারা যেন হাতের কাজ বেশি করে। অ্যান্ড ড্র ইট বাই দেয়ার মাউথস অ্যান্ড ব্যাক এগেইন, হ্যাঁ, মানে এমনভাবে আমি ওদেরকে নিয়ন্ত্রণ করব যাতে তারা কথা বলতে সুযোগ না পায়, বুঝতে পেরেছ, বরং তারা তাদের কাজে যেন সব কিছু করে, মানে এরকম একটা ব্যাপার আসবে যে আমি এমন একটা সিচুয়েশন তৈরি করব যেখানে মানুষ আমার সাথে কথা বলে বিষয়গুলো মিটমাট করার চেয়ে তারা ব্যস্ত হয়ে যাবে, প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে যাবে। ঠিক আছে, তো মনের কথা তারা বলার সুযোগই পাবে না, বরং তারা কি করবে, একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করবে। এবং কি দিয়ে প্রতিযোগিতা করবে বলো? ওই বিভিন্ন গিফট বা সম্পদ দিয়ে প্রতিযোগিতা করবে। কথা বুঝতে পেরেছ? কি বললো? জি স্যার। তো এরকমটা করলে বেশ ভালোই সম্পদ অর্জিত হবে নাকি? ভালো বুদ্ধি না একটা? খারাপ বুদ্ধি বলো, কোনটা এটা? না স্যার। জি স্যার, ভালো বুদ্ধি, বর্তমান যুগে এটার দরকার আছে। হ্যাঁ, যে তুমি শুধু একবার প্রচার করে দিবা যে আমার প্রচুর সম্পদ আছে, যে সোলপোল, যে আত্মীয়, যে মানুষ আমাকে দেখবে, আমি তাকে আমার মৃত্যুর সময় এগুলোকে দিয়ে দিব। কী হিসাবে দিব? উত্তরাধিকার সূত্রে দিয়ে দিব নাকি? অতএব প্রতিযোগিতা বেঁধে যাবে, কতজন কত কিছু আমার জন্য নিয়ে আসবে। ঠিক আছে, তো কেউ সোনা নিয়ে আসবে, কেউ রূপা নিয়ে আসবে, কেউ ডায়মন্ড নিয়ে আসবে, এইভাবে মোটামুটি চলবে। কি কথা বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা, তারপরে কি বলছে? নকিং উইদাউট, নকিং উইদাউট, মনে করো কোনো নক না করেই। হুজ দ্যাট? কে? মস্কা। টিজ সিগনিয়র ভল্টর দ্য অ্যাডভোকেট, আই নো হিম বাই হিজ নক। মানে দরজায় কেউ টোকা দিয়েছে নাকি? তখন ভলপনি বলতেছে কে এসেছে? তখন মস্কা বলতেছে আমি বুঝে ফেলেছি কে এসেছে। তাই তো, ভল্টর মহাশয় এসেছেন, অ্যাডভোকেট। তার নক করার ধরন দেখে আমি বুঝতে পেরেছি এ নিশ্চয়ই ভল্টর। ঠিক আছে, তো তাহলে প্রথম দিনের নাম কি? ভল্টর নাকি? সে এসেছে। ভলপনি, ফেস মি মাই গাউন, দেখো অভিনয় করতেছে, হ্যাঁ, আমার গাউনটা তাড়াতাড়ি নিয়ে আসো। অ্যান্ড মাই ফার্স অ্যান্ড নাইট ক্যাপস, সে মাই কোচ ইজ চেঞ্জিং, হ্যাঁ, যেহেতু সে চলে এসেছে, আমার গাউন টাউন তাদের আমাকে পরিয়ে দাও, পরিয়ে দিয়ে বলো যে আমার খাট চেঞ্জ করা হচ্ছে, আমাকে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। মানে সে অসুস্থ, মনে করো যে সবাই জানে কি ভলপনি অসুস্থ। ঠিক আছে, তো ভলপনি অলরেডি অসুস্থ হয়ে গেছে, সে আর কিছুদিন পর মারা যাবে, তো এই অভিনয় করবে এখন সে। হ্যাঁ, তাই বলছে ফেস মি মাই গাউন, মাই ফার্স অ্যান্ড নাইট ক্যাপস, সে, এবং তাকে গিয়ে বলো মাই কোচ ইজ চেঞ্জিং অ্যান্ড লেট হিম এন্টারটেন হিমসেলফ আ হোয়াইল উইদাউট ইন দ্য গ্যালারি। তাহলে এই গ্যালারিতে না নিয়ে এসে তুমি দয়া করে তাকে একটু বলো অপেক্ষা করতে।
লেট হিম এন্টারটেন হিমসেলফ মানে কি নিজে যেন সে অপেক্ষা করে। এক্সিট মস্কা, নাও নাও মাই ক্লায়েন্টস বিগিন দেয়ার ভিজিটেশন। হ্যাঁ, এই যে আমার ক্লায়েন্টরা অলরেডি আমাকে ভিজিট করা শুরু করেছে। ভালচার, কাইট, র্যাব, স্যার বলো। বইতে তো মিলে না। কেন মিলবে না? মিলছে না? জি না স্যার। স্যার না স্যার এখানে একটু সমস্যা, মিলতেছে না। মিলছে না কি বলো? জি স্যার পড়ার সমস্যা নাই, এখান থেকে পড়ে নেব। এখানে কি লাইন দ্রুত হয়ে গেছে নাকি? দেখি তো, তো আমি একটু বই থেকে দেখতেছি। দাঁড়াও দাঁড়াও, এটা কি স্যার আপনার গত বছরের এই ক্লাসটাতেও মনে হয় এরকম মিলতেছিল না, আপনি পরে আরেকটা দিছিলেন। হতে পারে। দাঁড়া, এখানে মনে হয় কেটে গেছে। হ্যাঁ দাঁড়া, আমি একটু দেখি। হ্যাঁ একটু ভিডিওটা। সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। হ্যাঁ, এই যে এখানে মেইনলি ছিল, তারপর থেকে অ্যাক্ট 1 সিন 2 এইখান থেকে কেটে গেছে। হ্যাঁ এই জায়গাটা হঠাৎ করে ভল্টার এসে হাজির হয়ে গেল, ওখানে একটু সমস্যাও। হ্যাঁ বই আমার তো পিডিএফ একটা ছিল, তাহলে কোথায় গেল সেটা? আচ্ছা, তো যাই হোক, আমরা ওখানে পড়ি। তারপর দেখো অ্যাক্ট 1 তো শেষ হয়ে গেল, এই সিন 1 শেষ হয়ে গেল। এরপর হচ্ছে ন্যানো, অ্যান্ড্রোজিনো, কাস্ট্রোনি, ভলপনি এবং মস্কা। তাহলে এখানে নাম এসেছে আরও 3 জনের নাম নাকি? ন্যানো, তাহলে অ্যান্ড্রোজিনো, কাস্ট্রোনি, ভলপনি এবং মস্কা। তাদের পরিচয়টা যদি আমরা একটু জানি, তো দেখো এখানে এদের পরিচয়গুলো আছে। হ্যাঁ, প্রথমে হচ্ছে কি ন্যানো। ন্যানো হচ্ছে কি ওই যে ডোয়ার্ফটা। হ্যাঁ, ন্যানো হচ্ছে কি ডোয়ার্ফ, ঠিক আছে তো। কাস্ট্রোনিটাকে ওই যে ইউনাক, আর অ্যান্ড্রোজিনোকে ওই যে হারমাফ্রোডাইট, যেগুলো আগে বলা হলো না। আর সাথে থাকে, তাহলে ভলপনির সাথে থাকে কি? ভলপনি হচ্ছে ম্যাগনিফিকো। হোয়াট ইজ দ্য মিনিং অফ ম্যাগনিফিকো বলো? দেখো ম্যাগনিফিকো এবি শব্দ না? হ্যাঁ দেখো কি বলছে, ম্যাগনিফিকো মানে কি? যে খুবই, দেখো, ভেরি পাওয়ারফুল, ইম্পর্টেন্ট অ্যান্ড এমিনেন্ট পারসন। আচ্ছা যাক, এখানে ইমেজ দেখাতে ভালো হলো। মানে মনে করো খুবই একটা জায়গার বা একটা ইয়েতে খুবই খ্যাতমানা একজন ব্যক্তি, তাকে হচ্ছে ম্যাগনিফিকো। তাহলে তাকে সবাই চিনে, তার অনেক সম্পদ আছে। তার প্যারাসাইট হচ্ছে কি? মস্কা। দেখো সবার সাথে নামের সাথে কিন্তু একটা নাম আছে, এটা খেয়াল রাখো, এটা ব্রিফ কোশ্চেনে কিন্তু কাজে লাগবে। হ্যাঁ, যে প্যারাসাইট কাকে বলা হচ্ছে, ম্যাগনিফিকোকে, ডোয়ার্ফকে, ইউনাককে, অ্যান্ড্রোজিনোকে, এগুলো একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে তো। দেখো ভল্টরকে ওই যে অ্যাডভোকেট, যেটা আমরা শুরু করছিলাম। করভাচিও অ্যান ওল্ড জেন্টলম্যান, করভিনো আ মার্চেন্ট, বোনারিও সান টু করভাচিও। হ্যাঁ, এই যে করভাচিওর ছেলে। এরপর হচ্ছে গ্রিজি অর মভ, মানে জনগণ। তা হচ্ছে কমান্ডারোরি, দেখো কমান্ডাডোরি, অফিসার্স অফ জাস্টিস। অ্যাডভোকেটোরি মানে 3 ম্যাজিস্ট্রেট। তারপর হচ্ছে কি নোটারিও মানে রেজিস্ট্রার, নোটারি। হ্যাঁ, আর সিলিয়া হচ্ছে কে? করভিনোস ওয়াইফ। এই যে করভিনো মার্চেন্ট, তার ওয়াইফ হচ্ছে সিলিয়া।
তাহলে এর ভিতরে এদের আবার সিম্বলিক নামও আছে। ভলপনিকে এই ড্রামার একটা নাম আছে, দেখো তো ড্রামার একটা নাম কি, দেখো হ্যাঁ। আর মস্কাকে বলা হচ্ছে কি জানো তো, মস্কা হচ্ছে মাছি, ফ্লাই, বুঝতে পেরেছ? ভল্টার হচ্ছে ভালচার, এরকম করে বলবে, আমরা ওগুলো দেখবো আস্তে আস্তে। সরি, এটা কেন গেলাম? তাই এখন এই জায়গায় তিনজন এসেছে পরবর্তী সিনে, হ্যাঁ, ন্যানো, অ্যান্ড্রোজিনো, কাস্ট্রোনি, ভলপনি এবং মস্কা। নাও রুম ফর ফ্রেশ গ্যামস্টার, who do will you to know, they do bring you neither play nor universities show, and therefore do entreat you that whatsoever they rehearse may not fare a white the worse or for the falls of the verse। মানে এখানে এসে তারা তাকে কি করবে, একটু বিনোদন দিবে। ঠিক আছে, রেকর্ড দিবেন কি? হ্যাঁ, রেকর্ড দিয়েছি। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে কি যে বলছে নাও রুম, মানে রুম করো, মানে জায়গা করে দাও, কাদেরকে? ফর ফ্রেশ গেমস্টার্স। গেমস্টার মানে হচ্ছে তারা হচ্ছে এখানে খেলা দেখাবে, তাই তো, মানে একটু বিনোদন দিবে আর কি। কারা হিসাবে মানে বিনোদন দিবে? এই যে ডোয়ার্ফরা এসে, ডোয়ার্ফ, অধিকাংশ ডোয়ার্ফকে আমরা কোথায় কাজ করতে দেখি বলো তো? আছে না কোথাও কাজ করে তারা? ডোয়ার্ফ সার্কাস দলে দেখবো অনেক কাজ করে, করে না? সার্কাস দলে কাজ করে, তাদের কাজ হচ্ছে অন্যকে বিনোদন দেওয়া। তাই বলছে নাও রুম ফর ফ্রেশ গেমস্টার্স, হু ডু উইল ইউ টু নো, দে টু ব্রিং ইউ নাইদার প্লে নর ইউনিভার্সিটিজ শো। ঠিক আছে তো, যে তারা তার জন্য কিছু এনেছে, হ্যাঁ, হু ডু উইল ইউ টু নো, যারা তোমাকে কি করবে, জানাবে, দ্যাট দে ডু ব্রিং ইউ নাইদার প্লে, মানে তারা কি এখানে অনেক বড় কিছু নিয়ে আসেনি। দে ডু ব্রিং নাইদার প্লে নর ইউনিভার্সিটি শো, ওই ইউনিভার্সিটিরও কোনো জ্ঞানীমূলক কোনো শো তারা এখানে নিয়ে আসেনি। তাহলে তারা কি নিয়ে আসছে? বলতেছে অ্যান্ড দেয়ার ফর ডু ইনট্রিট ইউ, তাই আপনাকে এনট্রিট করছে। ইনট্রিট করা মানে কি? এনট্রিট করা মানে কাউকে মানে অনুনয় বিনয় করা, তাই তো, মানে জানানো, অনুরোধ করা। দ্যাট হোয়াটসঅ্যাপ ইভার দে রিহার্স মে নট ফার আ হুইট দ্য ওয়ার্ডস, হ্যাঁ, যে তারা যেগুলো আপনাকে এখানে দেখাবে, রিহার্স করা মানে এখানে প্রডিউস করা, দেখানো, হ্যাঁ, সেগুলো হয়তোবা খুব বড় বেশি এন্টারটেনমেন্ট না দিলেও মোটামুটি খারাপ দিবে না আর কি, এরকম হচ্ছে। মে নট ফার আ হোয়াইট দ্য ওয়ার্ডস ফর দ্য ফলস পাস অফ দ্য ভার্স। ঠিক আছে তো, ভার্স মানে কি? তারা এখন যা কিছু শোনাবে, যে কবিতাগুলো বলবে, যে মানে ছন্দ করবে, সেটার মাধ্যম দিয়ে যেভাবে আপনাকে বিনোদন দিতে চাইবে, তা বেশি খুব একটা খারাপ হবে না। ঠিক আছে তো, তা আপনি যদি গ্রহণ করেন তাহলে ভালো হয়। ইফ ইউ ওয়ান্ডার অ্যাট দিস ইউ উইল ওয়ান্ডার মোর। এইগুলো দেখার পর আপনি যদি আশ্চর্য হন বা যদি ভালো লাগে, ইউ উইল ওয়ান্ডার ইফের, তাই বলছে কি দেখো, হ্যাঁ, বলছে ইউ উইল ওয়ান্ডার মোর। ইফ ইউ ওয়ান্ডার অ্যাট দিস ইউ উইল ওয়ান্ডার মোর, এর উই পাস, এর মানে কি? বিফোর, হ্যাঁ, এর মানে হচ্ছে বিফোর, মানে আমরা চলে যাওয়ার আগেই। ফর নো হেয়ার ইজ ইনক্লোজড দ্য সোল অফ পিথাগোরাস, কারণ এর ভিতরে সোল অফ পিথাগোরাস আছে, বুঝতে পেরেছ? মানে কিছু একটা দেখিয়ে বলছে কি সোল অফ পিথাগোরাস আছে। পিথাগোরাস কে ছিল বলো তো? পিথাগোরাস কে মনে আছে? পিথাগোরাসের উপপাদ্য নাকি পড়েছো না গণিতে? সেই বলছে কি হেয়ার ইজ ইনক্লোজড, মানে এর ভিতরে অবস্থান করতেছে কাউকে দেখিয়ে হয়তো, হ্যাঁ, ওই যে যারা এসেছে সবাই খেলা করছে, ওদের একজনকে দেখে বলছে এর ভিতরে না পিথাগোরাসের সোল আছে। দ্য জাগলার ডিভাইন অ্যান্ড হ্যাজ ইয়ার আফটার শ্যাল ফলো, হ্যাঁ, মানে এখন সে আপনাদের খেলা দেখাবে। হ্যাঁ, জাগলার মানে কি? যে হচ্ছে ট্রিক করে, চালাকি করে, আচ্ছা না, এরকম ট্রিক করে না, জাদুবিদ্যা দেখায়, ওই রকম
বলছে দ্যাট জাগলার ডিভাইন অ্যাজ হেয়ার আফটার শ্যাল ফলো, ফলো মানে কি এখন আপনাকে সেগুলো দেখাবে। তার বলছে কি হুইচ সোল ফার্স্ট অ্যান্ড লুজ এয়ার কেম ফার্স্ট ফ্রম অ্যাপোলো অ্যান্ড ওয়াজ ব্রেথ ইন্টু অ্যাথেলাডিয়াইস, হ্যাঁ, মার্কুরিয়াস ইজ সান, মার্কুরিয়াস মানে মার্কারি, হিজ সান মানে সূর্য, হোয়ার ইট হ্যাড দ্য গিফট টু রিমেম্বার অল দ্যাট এভার ওয়াজ ডান, ফ্রম দেন্স ইজ ফ্লেড ফোর্থ অ্যান্ড মেক কুইক ট্রান্সমাইগ্রেশন টু গোল্ডিলকড, দেখো ইউফোরাবাস হু ওয়াজ কিল্ড ইন গুড ফ্যাশন, মানে এখানে বোঝানো হচ্ছে মানে ওই তাদের ওই বিভিন্ন ধরনের এটা ওটা বিভিন্ন ধরনের বলে খেলার সময় তারা করে না, বিশেষ করে দেখবা যে বিশেষ করে যারা জাদুবিদ্যা দেখায়, যারা হচ্ছে খেলা দেখায়, তারা তারা প্রথমে বক্তৃতা ঝেড়ে নেয় অনেক, হ্যাঁ, সেই বক্তৃতার মাধ্যম দিয়ে মিথোলজি, ধর্ম, আরে কত কিছু উদাহরণ তারা টেনে নিয়ে এসে মানুষকে একটু ভোলাতে চায়। তো এখানে সেই ভোলাভুলি চলছে, এখানে অনেক কিছু আসছে ইত্যাদি ইত্যাদি, অনেক নাম টাম নিয়ে এসেছে, অত আমাদের এখানে দরকার নাই, ঠিক আছে? তো এই অংশটুকু পড়ে সময় নষ্ট করার দরকার নাই, তোমরা একটু প্যারাফ্রেজ থেকে পড়ে নিও, তাহলে বুঝবা। এখানে জাস্ট ওই এখানে যেহেতু এই যে ন্যানো বলে যে এই কথাটা হচ্ছে মেনলি ন্যানোর, হ্যাঁ, এই যে এখানে যে প্রথম জন আছে না, সে মেনলি কথা বলছে, সে হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে ন্যানোটাকে, ডোয়ার্ফ না বলো তো, ন্যানোটাই তো ডোয়ার্ফ নাকি? ন্যানোটা হচ্ছে ডোয়ার্ফ। তা বলছে অ্যান্ড্রো, তারপর হচ্ছে অ্যান্ড্রোজিনি কি বলছে, লাইক ওয়ান অফ দ্য রিফর্ম আ ফুল অ্যাজ ইউ সি কাউন্টিং অ্যান ওল্ড ডকটিন হেরিসি, মানে এদের হচ্ছে জাস্ট মজা দেওয়ার জন্য এই কথাগুলো বলছে। এখানে জাস্ট কমিক সিন আছে, এই কমেডির জায়গাটাতে একটু তোমরা পড়ে নিও, আমি এখানে বেশি সময় নষ্ট করবো না, এখানে জাস্ট তোমরা একটু প্যারাফ্রেজ থেকে পড়ে নিবা, ঠিক আছে? তো এখানে একটা কমিক এলিমেন্ট যেহেতু কমেডি হিসাবে সেটা অ্যাড করা হয়েছে। দেখো এখানে গান টান দিয়ে এইখানে যদি আমরা একটু দেখি, দেখো বলছে, হ্যাঁ, ভল্টনি নাও ভেরি ভেরি প্রিটি মস্কা, দিস ওয়াজ দ্য ইনভাইটেশন, তাই তো মস্কা, ইফ ইটস প্লিজ মাই প্যাট্রন নো এলস, বলপন ইট ডাথ গুড মস্কা, মস্কা দেন ইট ওয়াজ ফেয়ার, মানে একটা মস্কা নিয়ে এসে একটা বিনোদন দিয়ে দিল আর কি। তো বিনোদন হয়ে গেল, তারপর একটা গানও হলো এখানে, হ্যাঁ, এখানে গানটা তোমরা একটু পড়ে নিবা, গানের দরকার নেই, আমরা জাস্ট যেখান থেকে শুরু করব সেইখানে হচ্ছে দেখি বলছে ভল্পনি, এবার এখান থেকে আমাদের কাহিনীটা শুরু মেনলি, ঠিক আছে? তো এই জায়গাটুকু বইয়ে বাদ দিয়ে গেছে এখানে, যে এখানে একটা ইন্ট্রোডাকশন হবে তোমাদের, যে তিনজনকে, যে তিনজনের নাম বলা হয়েছে সেই তিনজন এসে একটা বিনোদন দিয়ে গেল, সেগুলো শুনলো, জানলো এবং খুব ভালো লেগেছে ইত্যাদি বলে এবার হচ্ছে বলছে হু ইজ দ্যাট অ্যাওয়ে লুক মস্কা, মস্কা ফুল বিগন, ইটস সিগনিয়র ভল্টরি দ্য অ্যাডভোকেট, এই যেখান থেকে আমরা শুরু করছিলাম মেনলি, তাই না? হ্যাঁ, এটাতে মানে ওই অংশটুকু এরা বাদ দিয়ে গেছে, যেটুকু মনে করতেছে দরকার নাই এই জায়গাটা। তো দেখো আমরা অনেক দূর চলে গেছি, কোথায় হারালাম, এই জায়গায় তো ছিলাম নাকি আমরা? এই বইয়ে আবার আর এক সমস্যা, এখানে আবার ভিতরে টিতরে সব ঢুকাই দেওয়া আছে। ওকে, তাই বলছে দেখো মস্কাকে বলতেছে ভল্টার এসেছে, আই নো হিম বাই হিজ নক, তখন ভল্টার বলতেছে ফেস মাই গাউন মাই ফার্স অ্যান্ড নাইট ক্যাপস, সে মাই কোর্স ইজ চেঞ্জিং অ্যান্ড লেট হিম এন্টারটেন হিমসেলফ হোয়াইল উইদাউট ইন দ্য গ্যালারি, নাও মাই ক্লায়েন্টস বিগিন দেয়ার ভিজিটেশন, ভালচার, কাইট, র্যাভেন, তারপরে গরক্রো, অল মাই বার্ডস প্রি, হ্যাঁ, দ্যাট থিঙ্ক মি টার্নিং ক্যারেস, সবাই হচ্ছে ওই এই যে পাখির কথা বলা হলো, ভালচার, কাইট, এগুলো কি জাতীয় পাখি বলো তো এগুলো সব? এগুলো কি জাতীয় পাখি? ফাদওয়ালা পাখি নাকি স্যার? হ্যাঁ, মোটামুটি এরা হচ্ছে ওই মাংসচাষী পাখি, তাই তো, মৃত বডি টডি খেয়ে বেড়ায়। তো এখানে এই কথাটা বলা হলো কারণ সবাই মনে করতেছে ভল্পনি যেন মৃত, কারণ ভল্পনি আর কিছুদিন পরেই মারা যাবে, তাই সব পাখির মতো এসে এর আশেপাশে জড়ো হয়েছে, হ্যাঁ, যে মারা গেলে পারে আমরা এখান থেকে সুবিধা নিব। তাই বলছে দেখো অল মাই বার্ডস প্রি দ্যাট থিঙ্ক মি, যারা মনে করে আমাকে টার্নিং ক্যারেস, ক্যারেস মানে কি, আমি যেন ডেড বডি হয়ে গেছি, অ্যান্ড নাও দে কাম, ইতোমধ্যে তারা আসা শুরু করেছে, আই অ্যাম নট ফর দেম ইয়েট, এখনও তো আমি তাদের জন্য রেডি হই নাই। হাউ নাও দ্য নিউজ, বলছি কি খবর বলো, সংবাদ বলো। মস্কা বলতেছে, মস্কা দেখে আসলো, ঠিক আছে তো,
আসছে কে? ভল্টর নাকি? তো ভল্টর কি নিয়ে আসছে? এসে মস্কা তাকে এসে বলতেছে ভলপনিকে, হ্যাঁ কি কোথায় ছিলাম, বলছে আ পিস অফ প্লেট স্যার, এক পিস প্লেট নিয়ে আসছে, ঠিক আছে তো? বলছে অফ হোয়াট বিগনেস, কত বড় প্লেট? মস্কা বলছে হিউজ ম্যাসি অ্যান্ড এন্টিক, মানে অনেক বড় এবং বেশ অনেক উপাদান আছে এখানে। ম্যাসি মানে কি? ভারী, এবং হচ্ছে অ্যান্টিক মানে কি? অনেক পুরানো। উইথ ইউর নেম ইনস্ক্রাইবড, এবং যে প্লেটের উপরে আপনার নাম ইনস্ক্রাইব করে রেখেছে, ঠিক আছে তো? অ্যান্ড আর্মস ইনগ্রাভেন। তাহলে দেখো অলরেডি ভলতর তাহলে কি করাচ্ছে, তার মানে একটা প্লেটে ভলপনির কি আঁকছে? তার তার নাম খোদাই করে রেখেছে, ঠিক আছে তো? নাম টাম খোদাই করে তারপরে সেটা নিয়ে আসছে। তারপরে কি বলছে ভলপনি? গড অ্যাম নট আ ফক্স স্ট্রেস অন দ্য আর্থ। কে কে ফক্স এখানে বলো তো, এখানে ফক্স কে? তাই বলছে কি এখানে যে অ্যান্ড নট আ ফক্স স্ট্রেস অন আর্থ উইথ ফাইন ডিলিউসিভ স্লাইস মকিং আ গেপিং ক্রো। মনে আছে এই গল্পটুকু, যে যখন একটা কাক এক খণ্ড মাংস নিয়ে একটা গাছের ডালে বসেছিল, আর তার নিচ দিয়ে একটা শিয়াল যাচ্ছিল, তাই তো? তো শিয়ালটা উপরের দিকে তাকিয়ে দেখে কি একটা কাক কি করছে বলো? একটা মাংস নিয়ে বসে আছে। তখন সে শিয়ালটা খেতে চাইলো, তো শিয়ালটা বেশ প্রশংসা করলো নাকি, হ্যাঁ কাকের প্রশংসা করলো যে তোমার খুব সুন্দর কণ্ঠ, খুব সুন্দর গান করতে পারো। তো পামে পড়ে যখন কাক গান করা শুরু করলো, তখন কি মাংসটা কি পড়ে গেল না? হ্যাঁ, তো ব্যাপারটা ঠিক এরকম, সবাই হাঁ করে আছে আমার দিকে, ঠিক আছে তো? সবাই হাঁ করে আছে, বলছে হা মস্কা। এবার মস্কা বলছে শার্প, তাই তো? শার্প স্যার, ঠিক বলেছেন, আসলে আপনি খুবই শার্প, মানে কি খুবই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। তখন ভলপনি বলতেছে গিভ মি মাই ফার, আমার ফারটা দাও। ওয়াই ডাজ দাও লাভ সো ম্যান, এরকম হাসছো কেন আমাকে দেখে? মানে সে অভিনয় করতেছো তো, তাই বলছে তুমি এত হাসছো কেন আমাকে দেখে? মস্কা বলতেছে আই ক্যান নট চুজ, আমি না হেসে পারতেছি না স্যার। হই না অ্যাফ্রিয়েন্ড হোয়াট থটস হি হ্যাজ, হ্যাঁ যে তার মাথায় যে কি কি ঘুরতেছে, তার মাথায় যে কি চিন্তা আছে অ্যাজ ই ওয়াক্স, সে যখন আপনার বাসায় এসেছে একটা প্লেট নিয়ে, তাই তো? এসে হাঁটতে হাঁটতে যখন প্লেটটা আপনাকে দিবে, তখন তার মাথায় যে কি চিন্তা ভাবনা ঘুরঘুর করতেছে, এইটা মানে আমি যখন ভাবি তখনই আমি না হেসে পারি না, বুঝতে পারছো? এই যে সে প্লেটটা নিয়ে এসেছে, হ্যাঁ সে হয়তো ভাবতেছে এই প্লেটটা দিবে, তারপরে আপনি কিছুদিন পর মারা যাবেন, আর সে তার সম্পদের মালিক হয়ে যাবে, হ্যাঁ আপনার সম্পদের। দ্যাট দিস মাইট বি দ্য লাস্ট গিফট, সে হয়তো ভাবতেছে এটাই মনে হয় ভলপনিকে দেওয়া লাস্ট গিফট হবে, হি শুড গিভ, হ্যাঁ অ্যান্ড দিস উড ফেস ইউ, হ্যাঁ এবং এই সম্পদ, এই প্লেটটা যখন আপনাকে দিবে, তাই তো? আপনি তখন কেমন হয়ে যাবেন? তার হয়ে যাবেন, হ্যাঁ। অ্যান্ড ইফ ইউ ডাইড টুডে, আর যদি আপনি আজকে মারা যান, অ্যান্ড গিভ হিম অল, হোয়াট শুড হি বি টুমোরো, এবং মনে মনে হয়তো ভাবতেছে যে আজকে যদি ভলপনি মারা যায়, তাহলে আগামীকাল আমি কত বড় লোক হয়ে যাব, এইটা হয়তো এই লোকে মনে মনে ভাবতেছে। আর এই কথাটা যখন আমি ভাবতেছি, ভলপনি মস্কা বলতেছে, তখন আমার খুব হাসি পাচ্ছে। কথা বুঝতে পারছো? তাহলে হোয়াট লার্জ রিটার্ন উড কাম অফ অল হিজ ভেঞ্চার্স, হ্যাঁ ভেঞ্চার মানে কি? এই যে গিফট, এই যে গিফট সে যেভাবে নিয়ে যাচ্ছে বা নিয়ে আসতেছে, এই গিফটগুলো দিচ্ছে আর মনে মনে ভাবতেছে যে এই গিফটের বিনিময়ে সে অনেক কিছু পাবে, হ্যাঁ হোয়াট লার্জ রিটার্ন উড কাম অফ অল হিজ ভেঞ্চার্স। তাহলে যে সে যত বেশি, একটা কি এক ধরনের ইনভেস্টমেন্ট, তাই না? এগুলো কি ভল্টরের ক্ষেত্রে এক ধরনের ইনভেস্টমেন্ট ভলপনির উপরে, কারণ ভলপনিকে যদি খুশি করা যায়, হয়তো মৃত্যুর আগেই সে হয়তো সেই সম্পত্তিতে উইল করে দিবে, আর ভল্টর সব পেয়ে যাবে। তাই এটাকে সে এক ধরনের বিনিয়োগ মনে করছে, হ্যাঁ কথা বুঝতে পারছো? এরপর কি হচ্ছে, হাউ হি শুড ওয়ারশিপ বি অ্যান্ড রেভারেন্ট, দেখো ঠিক আছে তো আমার লাইন? হাই হাই
ঠিক আছে, ওকে ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে তাই বলছে হাউ হি শুড ওরশিপড বি অ্যান্ড রেভারেন্ড, রাইড উইথ হিজ ফার্স অ্যান্ড ফুট ক্লোথস ওয়েট অন বাই হার্টস। হ্যাঁ, তারপর কি বলছে এখন সে কিভাবে ওরশিপড হবে, কে বলো, ওরশিপ করা হবে কাকে? না ওই ভল্টর। সে ভাবতেছে যে এই গিফটটা যখন ভলপনিকে দেওয়া হবে তখন ভলপনি তাকে কতই না কি করবে, ওরশিপ করবে অ্যান্ড রেভারেন্স করবে, অনেক কিছু বিনিময়ে দিবে। হ্যাঁ সে সে তাকে ভালোবাসবে এরকম ইত্যাদি। রাইড উইথ হিজ ফার্স অ্যান্ড ফুড ক্লোথস ওয়েটেড অন বাই হার্ড অফ ফুলস অ্যান্ড ক্লায়েন্টস অ্যান্ড হ্যাভ ক্লিয়ার অ্যাওয়ে মেড ফর হিজ ময়েলস অ্যাজ লেটার্ড অ্যাট হিমসেলফ, বি কোল্ড দ্য গ্রেট অ্যান্ড লার্নেড অ্যাডভোকেট অ্যান্ড দেন কনক্লুডস দেয়ার ইজ নট ইম্পসিবল। তো সেটা বলা হচ্ছে যে অ্যান্ড দেন কনক্লুডস দেয়ার ইজ নট ইম্পসিবল, মানে এটা অসম্ভব নয় বলে মনে করবে। হ্যাঁ, যে সব কিছুই হয়ে যাবে আর কি, কোনো কিছু ইম্পসিবল না। বলবেন ইয়েস টু বি লার্ন মস্কা মস্কা, ও নো রিচ ইমপ্লাইজ ইট, হুড অ্যান অ্যাস উইথ রেভারেন্স পার্পল and so you can hide his too ambitious ears and he shall pass for cathedral doctor। মানে কি বলতে চাইলো, যেখানে বলতে চাচ্ছে যে আপনি যদি যে সে হবে কি, সে তো রিচ নাকি, বলছে ও নো রিচ ইমপ্লাইজ ইট, মানে সে যেভাবে আপনার জন্য জিনিসপত্র নিয়ে আসতেছে তাহলে সে কি গরিব বলো? না স্যার, সে নিশ্চয় ধনী, আর ধনী মানুষজনকে তো মানুষ এমনিতেই কি করে, সম্মান জানাই। তারপর হচ্ছে হুড অ্যান্ড অ্যাস, হ্যাঁ বলতেছে উইথ রেভারেন্স পার্পাল। হ্যাঁ, তাহলে বলা হচ্ছে যে যদি কেউ মানে হুড, হুড মানে কি মোটামুটি একটা ক্যাপ টাইপের বা হচ্ছে হুডি টাইপের, হচ্ছে একটা গাধাও যদি এরকম আর কি, হ্যাঁ একটা গাধাও যদি হুড পরে উইথ রেভারেন্ট পার্পাল, হ্যাঁ তাকে কি করা হয় বলো, সেও হয়তো বা সম্মান পায়। হ্যাঁ, সো ইউ ক্যান হাইড হিজ টু অ্যাম্বিশাস ইয়ার্স, মানে মূল কথা হলো যে একটা গাধা সেও যদি ক্যাপ পরে তার হয়তো গাধার যে কানগুলো যখন ঢেকে যাবে সেও নিজেকে কি করবে, খুবই অ্যাম্বিশাস বানাবে। হ্যাঁ, তা হচ্ছে সো ইউ ক্যান হাইড হিজ টু অ্যাম্বিশাস ইয়ার্স অ্যান্ড হি শ্যাল পাস ফর আ ক্যাথাড্রাল ডক্টর, এবং সে হয়তো নিজেকে, বুঝতে পেরেছ, সে ডাঙ্কি নিজেকেই ডক্টর বলে মনে করতে পারে। মানে ব্যাপারটা এরকম বোঝাচ্ছে একটা উদাহরণ দিয়ে, যে সে যেহেতু ধনী, তার বুদ্ধি শুদ্ধি কী আছে না আছে সেটা কথা না, কিন্তু তার ধন সম্পদই তাকে রেভারেন্ট বানাচ্ছে। সে যেহেতু আপনার কাছে এত সম্পদ নিয়ে এসেছে, সে ভাববে কি বলো, যে সেও হয়তোবা বিনিময়ে সেই পরিমাণ সম্মান পাবে। তখন ভলপনি বলছে মাই ক্যাপস গুড মস্কা, যে ক্যাপের কথা বলেছে না, তখনই তার মনে পড়ে গেছে, হ্যাঁ এই ক্যাপ না বাদ পড়ে গেছে, তাদের যে আমার ক্যাপটা নিয়ে আসো, ক্যাপটা নিয়ে আসো, ফেস হিম হিন স্টে স্যার ইওর অয়েন্টমেন্ট ফর ইওর আইজ, শুধু ক্যাপ নিয়ে আসলে তো হবে না, আপনার চোখেও তো কিছু অয়েন্টমেন্ট লাগাতে হবে। অয়েন্টমেন্ট বুঝি আমরা, বলো তো অয়েন্টমেন্ট কী জিনিস? দেখবা যে আগের সময় আমরা ইউজ করতাম, চোখে যদি কারো সমস্যা হয় এক ধরনের মলম দেওয়া হয়, মলম বুঝো? এখনো তো দেওয়া হয় মলমটা, এখনো দেয় নাকি? চোখের সমস্যা হলে একটু মলম দেওয়া হয়, তো মলম দিলে চোখটা কেমন জানি পানি পানি হয়ে থাকবে, মনে হবে যে আসলে অসুস্থ। তাই বলছে দাঁড়ান স্যার দাঁড়ান, ইওর অয়েন্টমেন্ট ফর ইওর আইজ। তখন ভলপনি বলছে ও দ্যাটস ট্রু, ডিসপ্যাচ, তাড়াতাড়ি করো। আই লং টু হ্যাভ পজিশন অফ মাই নিউ প্রেজেন্ট, লং মানে প্রত্যাশা করা, আমি খুব আকাঙ্ক্ষিত যে আমি নতুন কি প্রেজেন্ট পাবো। হ্যাঁ, তাই বলছে তাড়াতাড়ি করো মস্কা, দ্যাট অ্যান্ড থাউজেন্ডস মোর আই হোপ টু সি ইউ লর্ড। বলছে শুধু সেটা কেন, আপনি তো আরও অনেক গিফট দেখবেন, তাই না, অতএব ধৈর্য ধরেন। তখন ভলপনি বলছে থ্যাঙ্কস কাইন্ড মস্কা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড দ্যাট হোয়েন আই অ্যাম লস্ট ইন ব্লেন্ডেড ডাস্ট অ্যান্ড 100 সাচ অ্যাজ আই অ্যাম ইন সাকসেশন। হ্যাঁ, বলতেছি কি এটা তো চলতেই থাকবে। সাকসেশন মানে কি,
মানুষজন পর পর আসতেই থাকবে আসতেই থাকবে না? হ্যাঁ, তা বলছে হোয়েন আই অ্যাম লস্ট ইন ব্লেন্ডেড ডাস্ট, মানে কি যখন আমি মারা যাব না, আমি মারা গেলেও আপনার এই লাইন চলতেই থাকবে। দেখে বলছে হোয়েন আই অ্যাম লস্ট ইন ব্লেন্ডেড ডাস্ট অ্যান্ড 100 সাস, মানে কি এরকম অসংখ্য মানুষ এরকম গিফট নিয়ে আপনার কাছে আসতে থাকবে। বলপনি নে দ্যাট ওয়ার টু মাস, এটা আবার অতিরিক্ত হয়ে যাবে না মস্কা ইউ শ্যাল লিভ, আরে আপনি তো জীবিত থাকবেন তাই না, স্টিল টু ডেলিভার দিস হারপিস, দেখো তাদেরকে হারপি বলা হচ্ছে, হ্যাঁ মানে এরকম মানে গোয়া মানে কি নির্বোধ মানুষগুলোকে, হ্যাঁ এরা আসতেই থাকবে, হ্যাঁ এরা আপনার আসতেই থাকবে, এরা আপনার এই লোভী মানুষগুলো এসে আপনাকে আপনার মতো করে গিফট দিতেই থাকবে। ভলপনি লাভিং মস্কা, ও প্রিয় মস্কা, ইটস ওয়েল মাই পিলো নাও, তাদের আমার বালিশটা দাও, অ্যান্ড লেট হিম এন্টার, এবং তাকে ঢোকাও, ঘরে ঢোকাও। কাকে বলো তো, ঘরে ঢোকাতে বলছে কাকে? ভল্টরকে নাকি? হ্যাঁ, তো হচ্ছে নাও মাই ফেইন্টেড কাপ, এই যে আমাকে কাশতে হবে না, ফেইন্ট কাপ মানে কি অনেকে মানে চালাকি করে কাশি করে না, ওইরকম কাশতেছে যে খুব অসুস্থ। অ্যান্ড মাই, দেখো কি বলছে, ফিতিসিক মানে কি এক ধরনের ভান অসুস্থতা, হ্যাঁ যেটা দিয়ে কি বোঝাবে যে আমার খুব মানে এমন রোগ হয়েছে, হ্যাঁ যে ওই যে অনেকটা যক্ষা টক্কা মতো, খুব তাড়াতাড়ি মারা যাবো। এছাড়া আমার মাই গড বাত রোগ আছে আমার, অ্যাপোপ্লেক্সি, প্যালসিক মানে কি ক্যাথার্স মানে মানে ক্যাটারা মানে চোখে যে রোগ হয়, হ্যাঁ আর যেটা আমরা বলি কি বলে ওটাকে যেন ক্যাটারাক্ট বলা হয়, তাই তো? তো এই সব ধরনের রোগ আমার হয়েছে, সেই রোগগুলোর অভিনয় করতে হবে না। অ্যান্ড হেল্প উইথ ইউর ফোর্স ফাংশন দিস মাই পোস্টার হোয়ার ইন দিস 3 year আই হ্যাভ মিল্ক দেয়ার হোপস। দেখো হ্যাঁ কত বছর ধরে এই কাজটা করতেছে সে, বলো তো? এরকমভাবে মানুষকে লোভ দেখিয়ে গিফট নিচ্ছে কত বছর ধরে বলো? হ্যাঁ দেখো, হোয়ার ইন দিস 3 year আই হ্যাভ মিল্কড দেয়ার হোপস, মানে তাদের আশাকে, ওই যে গরুর যেমন আমরা দুধ দহন করে দুধ নিয়ে নিই না, তেমনি তাদেরকে কি বলা হচ্ছে, যা তাদের আশা দিয়ে মিল্ক করতেছে, মানে তাদের আশায় রেখে তাদের কাছ থেকে ভলপনি সুবিধা নিয়ে নিচ্ছে। ঠিক আছে তো? ভলপনি হিয়ার কামস, দেখো বলছে কি হিয়ার কামস আই হিয়ার হিম, ও ও অসুস্থ, তাই বলছে ও মানে খুব রোগে হয়েছে, খুব অসুস্থ বোধ করতেছে, তাই বলছে ও করে চিৎকার করতেছে, হ্যাঁ দেখাচ্ছে সে খুবই অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ তারপরে কি সিন 3-তে বলতেছে মস্কা ইউ আর স্টিল আর হোয়াট ইউ ওয়ার স্যার, অনলি ইউ, মানে ইউ স্টিল আর, মানে ভল্টরকে বলতেছে ও আপনি এসেছেন আবার, হ্যাঁ মানে এবং আপনি কি ইউ স্টিল আর অ্যান্ড হোয়াট ইউ ওয়ার স্যার, বুঝতে পারছো? মানে দেখাচ্ছে যে আপনি এখনও ভলপনির, হ্যাঁ ইউ আর, দেখো ইউ স্টিল আর হোয়াট ইউ ওয়ার, আপনি ভলপনির যেমন প্রিয় ছিলেন এখনও তেমনি প্রিয় আছেন, অনলি ইউ, শুধুমাত্র আপনি, অফ অল দ্য রেস্ট আর হি কমান্ডস হিজ লাভ, হ্যাঁ বলছে আপনি হচ্ছেন সেই ব্যক্তি যাকে ভলপনি খুবই ভালোবাসে, মানে কি একটু পাম দিচ্ছে মস্কা, ঠিক আছে তো, যে অনেকেই আসছে কিন্তু তার সবার ভিতরে আপনিই হচ্ছেন তার সবচেয়ে প্রিয় ব্যক্তি। অ্যান্ড ইউ ডু ওয়াইজলি টু প্রিজার্ভ ইট, দাস উইথ আর্লি ভিজিটেশন অ্যান্ড কাইন্ড নোটস অফ ইউর গুড মিনিং টু হিম, ঠিক আছে তো, অ্যান্ড হুইচ আই নো ক্যান নট বাট কাম মোস্ট গ্রেটফুল, হ্যাঁ তাই বলছে এই যে আপনি খুব তাড়াতাড়ি এসেছেন, হ্যাঁ যে আপনি খুবই ওয়াইজ, অ্যান্ড ইউ ডু ওয়াইজলি টু প্রিজার্ভ ইট, এবং এই জায়গাটা আপনি এখনও ধরে রেখেছেন, মানে ভালোবাসার জায়গাটা এখনও ধরে রেখেছেন কিভাবে? এইভাবে আর্লি ভিজিটেশন করার মাধ্যমে। এই যে সকাল হলো আর এক এক করে সবাই আসতে থাকবে, আর তার ভিতরে সবচেয়ে আগে এসে থেকে আজকে এই ভল্টর, তাই বলছে আপনার এই আর্লি ভিজিটেশনের মাধ্যমে এবং তার প্রতি যে কাইন্ড নোটস মানে কি তার প্রতি যে শুভকামনা, হ্যাঁ তার প্রতি ভালো লাগার যে ব্যাপারটা, এগুলো আপনি পে করার মাধ্যমে, তাই তো কী করছেন আপনি তার জায়গাটা এখনও ধরে রেখেছেন, তাই বলছে অফ ইউর গুড মিনিং টু হিম হুইচ আই নো ক্যান নট বাট কাম মোস্ট গ্রেটফুল, এবং সেটা খুব শীঘ্রই এক ধরনের কৃতজ্ঞতা স্বরূপ আপনার কাছে ফিরে আসবে। তাই বলছে তার বলছে প্যাট্রন স্যার হিয়ার ইজ সিগনিয়র ভল্টর ইজ কাম, তখন ভলপনিকে গিয়ে বলতেছে মস্কা যে স্যার প্যাট্রন স্যার
এই যে মানে কি ভল্টর মহাশয় এসে গেছেন। ভল্পন, হোয়াট সে ইউ, তুমি কি বললা? মানে এমন ভান করছে যেন ভল্পনি বুঝতে পারেনি কার কথা বলা হয়েছে। তখন মস্কা বলছে, স্যার সিগনিয়র ভল্টরি ইজ কাম দিস মর্নিং টু ভিজিট ইউ। তখন ভল্পনি বলছে, আই থ্যাংক হিম মস্কা অ্যান্ড হ্যাড ব্রট আ পিস অফ এন্টিক প্লেট বট অফ সেন্ট মার্কের কাছ থেকে নিয়ে আসা হয়েছে, উইথ হুইচ হি হেয়ার প্রেজেন্টস ইউ, যে প্লেটটা আপনাকে প্রেজেন্ট দেওয়ার জন্য সে নিয়ে এসেছে। ভল্পনি, হি ইজ ওয়েলকাম, মানে কথা বলতে পারছে না কিন্তু কথা বলছে ধীরে সুস্থে। প্রে হিম টু কাম মোর অফেন, তাকে বলে দাও সে যেন খুব মানে প্রতিনিয়ত যেন আসে, মাঝে মাঝে যেন আসে। মস্কা, ইয়েস, আমি বলে দিচ্ছি। ভল্টার, হোয়াট সেইজ হি? তখন ভল্টার আবার বলতেছে, কি বলছে উনি? মস্কা বলছে, হি থ্যাংকস ইউ, সে আপনাকে ধন্যবাদ জানিয়েছে, অ্যান্ড ডিজায়ার্স ইউ সি হিম অফেন, এবং সে মনে মনে প্রার্থনা করছে যেন তুমি মাঝে মাঝে আসো মানে ইয়া করতে। তখন ভল্পনি বলতেছে, মস্কা মাই প্যাট্রন। ভল্পনি, ব্রিং হিম নিয়ার, হোয়ার ইজ হি, তাকে কাছে নিয়ে এসো, সে কোথায়? আই লং টু ফিল হিজ হ্যান্ড, আমি তার হাতটা একটু স্পর্শ করতে চাই। তখন মস্কা বলতেছে, হ্যাঁ, দ্য প্লেট ইজ হিয়ার স্যার, এই তো প্লেটটি। তখন ভল্টার বলছে, হাউ ফেয়ার ইউ স্যার, আপনি কেমন আছেন স্যার? এখন ভল্পনিকে বলতেছে, ভল্পনি, আই থ্যাংক ইউ সিগনিয়র ভল্টার, হোয়ার ইজ দ্য প্লেট কোথায়? মাই আইজ আর ব্যাড, আমি তো চোখেও ইদানিং দেখতেছি না, তো প্লেটটা কোথায়? ভল্টার, আই এম সরি টু সি ইউ স্টিল দাস ওয়েক, বলছে আপনাকে এরকম অসুস্থ দেখে আমি খুবই দুঃখিত। আসলে কি ভল্টার দুঃখিত অসুস্থ দেখে? বলো। স্যার মনে মনে খুশি। হ্যাঁ, মনে মনে খুশি, যত তাড়াতাড়ি মারা যায়। মস্কা, দ্যাট হি ইজ নট উইকার, আসলে অত উইকার না। ভল্পনি, ইউ আর টু মিউনিফিসেন্ট, হ্যাঁ তুমি একটু বেশি, মানে মিউনিফিসেন্ট মানে কি খুব মানে খুব সিচুয়েশন বুঝে খুব সুন্দর করে ট্যাকেল দিতে পারে এরকম মিউনিফিসেন্ট। বলছে তুমি আসলেই মিউনিফিসেন্ট। মস্কাকে বলছে ভল্টার, নো স্যার, উড টু হেভেন, হ্যাঁ বলছে উইকার কি, বুঝতে পারছো? বলছে দুর্বল আর কি, তিনি চাচ্ছেন কি বলো? কেন ফলন হ্যাঁ, নো স্যার, উড টু হেভেন, মানে আমি চাচ্ছি, আই কুড অ্যাজ ওয়েল গিভ হেল্প টু ইউ অ্যাজ দ্যাট প্লেট। বলছে যদি হেভেন চাইতো, আপনি যে অসুস্থ, এই অসুস্থ থেকে বাঁচানোর জন্য যদি আমার কিছু করার থাকতো, তাহলে আমি আমার এই গুড হেলথটাকেও দিয়ে দিতাম। তাই বলছে আই কুড অ্যাজ ওয়েল গিভ হেল্প টু ইউ অ্যাজ দ্যাট প্লেট। ঠিক আছে, তো যদি মানে গড চাইতো বা চাই উড টু হেভেন, তাহলে আমি আমার সুন্দর শরীরটাও আপনাকে দিয়ে দিতাম যাতে আপনি অসুস্থ হয়ে যেতেন। ভল্পনি বলছে, ইউ গিভ স্যার হোয়াট ইউ ক্যান, তুমি যা পারবা আমাকে তুমি তাই দাও। আই থ্যাংক ইউ, ইউর লাভ হ্যাভ টেস্ট ইন দিস, হ্যাঁ, কারণ এর ভিতরেই তোমার ভালোবাসার টেস্ট আছে, অ্যান্ড শ্যাল নট বি আনআনসার্ড, আর এবং তোমার এই ভালোবাসা অবশ্যই পূরণ হবে, এটা আনআনসার্ড থাকবে না। কি চালাকি করতেছে নাকি, এটুকু মধ্যে শেষ হয়ে গেল। আচ্ছা, তাহলে তোমাদের একটু কাজ দিই আমি, হ্যাঁ, সবাই কি লাইনে আছো? আচ্ছা, তোমাদের একটু কাজ হলো, এই যে অ্যাক্ট 1 সিন 3 আর হচ্ছে অ্যাক্ট 1 সিন 4, এই দুটো একটু বাসায় পড়ে ফেলা, ঠিক আছে? তো সিন 4 একটু বড়ই মনে হচ্ছে, তো যতটুকু পারবা তোমরা একটু পড়ে নিবা। তারপরে হচ্ছে যদি কোনো সমস্যা থেকে আলোচনা করে তারপরে আমি 5 থেকে শুরু করব, কারণ তোমরা একটু পড়বা আমি একটু পড়বো, এইভাবে আগাতে হবে, হ্যাঁ, তা নাহলে পুরোটা শেষ করা কঠিন হয়ে যাবে, আমাদের একটু দ্রুত যেতে হবে। তাহলে অ্যাক্ট 1 সিন 3-তে আমরা ঢুকেছি, তোমরা একটু প্যারাফ্রেজ টেক্সট যেটা খুশি সেটা থেকে পড়ে মোটামুটি 5-এর আগ পর্যন্ত আমি 5 থেকে শুরু করব, তবে একদম বাদ দিবা না কিন্তু, এর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কিছু ইয়া আছে, কথা আছে, হ্যাঁ, সেগুলো বাদ দেওয়া যাবে না। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে এ পর্যন্তই, তো আগামী ক্লাসে আবার কথা হবে। ওকে, ভালো থাকো, বাই। ওকে, গুড নাইট। গুড নাইট স্যার। ওকে, গুড নাইট।